হ্যালো সবাইকে। আজকে এসপিসিসি তৃতীয় ক্লাসে আমরা বেশি কিছু শিখবো না, কারণ গত দুই ক্লাসে দেখলাম যে আউটলাইন অনুসারে চলতে গেলে দেখা যায় লাস্ট দিয়ে অনেক বেশি সময় লাগে। তো আজকে ওই কাজটা করব না। আজকে 1 ঘন্টার মধ্যে যতটুকু দেখানো যায় ততটুকু দেখাবো, বাকিটুকু হচ্ছে নেক্সট ক্লাসে কন্টিনিউ করব। তো এভাবে যদি আমাদের 12টা ক্লাসের বেশিও লাগে সেভাবে আমরা আগাবো, 14টা লাগুক 15টা লাগুক, বাট একদিনে আমরা 1 ঘন্টার বেশি পড়বো না। ঠিক আছে? তো স্লাইডটা ওপেন করি, আজকের টপিকগুলো দেখে নিই। ক্লাস 3, আজকের প্রথম টপিক হচ্ছে ওয়ান ওয়ে ফ্রিকোয়েন্সি টেবিল। ওয়ান ওয়ে ফ্রিকোয়েন্সি টেবিল মানে হচ্ছে যে কোনো একটা নির্দিষ্ট ভেরিয়েবলকে আমি ধরলাম বা সিলেক্ট করলাম, যে ভেরিয়েবলটা হচ্ছে একটা নমিনাল কিংবা অর্ডিনাল টাইপ। আমি যদি ডেটা ফাইলটা ওপেন করি এবং ভেরিয়েবল ভিউতে যাই, সেখানে দেখবো যে আমার যে ডেটা সেটটা ছিল সেখানে কয়েকটা ভেরিয়েবল নমিনাল এবং অর্ডিনাল টাইপ আছে। তো এই ভেরিয়েবলগুলোতে যে লেভেলগুলো নির্দিষ্ট থাকে, যে 5টা বা 6টা বা 10টা এরকম লেভেল থাকে, সেগুলোর ফ্রিকোয়েন্সি কতগুলো আছে, যে প্রত্যেকটা লেভেল কতবার করে আসছে, সেটা জানার জন্য আমরা এই ওয়ান ওয়ে ফ্রিকোয়েন্সি টেবিল ব্যবহার করতে পারি। তো এটা দেখবো আমরা প্রথমে। তারপর দেখবো টু ওয়ে ফ্রিকোয়েন্সি টেবিল, যে দুইটা ভেরিয়েবল দিয়ে যে হয়, মানে এটা এক্সাম্পল দিলে পরে বুঝতে পারবেন যে টু ওয়ে ফ্রিকোয়েন্সি টেবিলটা কিরকম। তো এটা করার কয়েকটা ওয়ে আছে, সবগুলো ওয়ে দেখাবো। তারপর কাস্টম টেবিল কিভাবে তৈরি করে সেটা দেখবো। এখানে ফ্রিকোয়েন্সি থাকতে পারে, পার্সেন্টেজ থাকতে পারে, এভারেজ থাকতে পারে। আচ্ছা, এটা লাস্ট ক্লাসে দেখানো হয়ে গেছে। তারপর দেখবো হচ্ছে কিছু ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স সম্পর্কে একটু আলোচনা করবো, যে সেগুলোর মানে কি এবং কিভাবে সেগুলো নির্ণয় করতে হয়। এই সবগুলি আস্তে আস্তে দেখবো, প্রথমে একটু ওভারভিউ দিয়ে যাচ্ছি। আর সবার লাস্টে আমরা এসপিএসএস এর অপশনস, যে একটা জায়গা আছে, আমরা নর্মাল ভাবে বললে হচ্ছে মোবাইলের সেটিংস, এটা হচ্ছে সেই অপশনস। এখানে গিয়ে কি কি কাস্টমাইজ করা যায় আমাদের রিপোর্টের জন্য সেগুলো দেখবো। তারপর দেখবো হচ্ছে কিভাবে আমাদের আউটপুটটা এক্সপোর্ট করতে হয় কোন একটা ওয়ার্ড ফাইলে, যে ওয়ার্ড ফাইলের উপর পরবর্তীতে আমরা কাজ করতে পারবো, কিংবা সেখান থেকে আমরা ফাইল থেকে হচ্ছে টেবিল কিংবা ফিগার, সেগুলো নিয়ে কিভাবে আমরা আমাদের রিপোর্টে অ্যাড করব, সেই জিনিসগুলো আমরা দেখবো। তো এটাই ছিল আজকের জিনিসগুলো। তো শুরু করা যাক। প্রথমটা ছিল হচ্ছে ওয়ান ওয়ে ফ্রিকোয়েন্সি টেবিল। তো ওয়ান ওয়ে ফ্রিকোয়েন্সি টেবিল দেখার জন্য সবচেয়ে ইজি ওয়ে যেটা, সেটা হচ্ছে এই যে একটা বাটন আছে না, এই যে এই বাটনটা এখন গ্রে আউট হয়ে গেছে কারণ আমি কোনো সেল সিলেক্ট করি নাই। আমি যদি কোনো একটা সেল সিলেক্ট করি, ধরলাম এই যে এই সেলটা সিলেক্ট করি, করলে দেখবো যে এটা এখন গ্রে আউট থেকে হচ্ছে এখন মানে এটা চালু হয়েছে। আমি এখন এটা সিলেক্ট করতে পারবো। তো এই কলামটা তো আমার নমিনাল কলাম, তাই না? তারপরে এই যে এই কলামটা হচ্ছে একটা অর্ডিনাল কলাম। তো আমি একটা এক্সাম্পল দেখাই, যে এই নমিনাল কলামটা সিলেক্ট করে রেখে বা কোনো একটা সেল সিলেক্ট করে রেখে আমি যদি এই বাটনটায় ক্লিক করি, তাহলে আমার আউটপুট উইন্ডোতে ফ্রিকোয়েন্সিসগুলো দেখাবে। সেখানে স্ট্যাটিস্টিক দেখাচ্ছে, অর্থাৎ কতগুলো ভ্যালিড কেস আছে আর কতগুলো মিসিং কেস আছে। আর তারপরে হচ্ছে এই কল ফ্রম যে ভেরিয়েবলটা, সেখানে কোন লেভেলের ফ্রিকোয়েন্সি কত, সেটা আমরা পরে দেখতে পাচ্ছি। এখন এটা দেখার আরেকটা ওয়ে বলতে একটু ঘোরানো ওয়ে, সেটা হচ্ছে আমি ডাটা সেটে যাই, এই দুইটা সিলেক্ট করলাম, কারণ আমার টার্গেট হচ্ছে দুইটার ফ্রিকোয়েন্সি দেখা। তো সেক্ষেত্রে দুইটা সিলেক্ট করে এই বাটনটায় ক্লিক করতে হবে। তাহলে আমরা এখন দুইটার জন্য দেখতে পাচ্ছি, এটা হচ্ছে কল ফ্রম এর জন্য, এটা হচ্ছে কল টাইপ নেইমের জন্য। সেখানে দেখা যাচ্ছে যে সফটওয়্যার সাপোর্টে সবচেয়ে বেশি কল আসছে, তারপর আরবান থেকে সবচেয়ে বেশি কল আসছে, এবং কোনটার পার্সেন্টেজ কত সেটাও দেখাচ্ছে। এবার ডাটা সেটে চলে যাই, এবার অন্য ওয়েতে দেখি যে এই ফ্রিকোয়েন্সি টেবিলগুলো আমরা কিভাবে পেতে পারি অন্য একটা ওয়েতে। সেটার জন্য আমাদেরকে যেতে হবে অ্যানালাইজে, তারপর ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সে,
এখানে অনেকগুলো অপশন আছে, তার মধ্যে প্রথমটা হচ্ছে ফ্রিকোয়েন্সিস। আমরা যেহেতু ফ্রিকোয়েন্সি টেবিল তৈরি করতে চাচ্ছি, আমরা এটা ক্লিক করব, ফ্রিকোয়েন্সিস। সেখান থেকে যে ভেরিয়েবলটা ফ্রিকোয়েন্সি আমরা দেখতে চাচ্ছি, আচ্ছা এইটা একটা প্রবলেম বলবো না ফিচার বলবো আমি জানি না। সেটা হচ্ছে এসপেসাস আমি লাস্ট টাইম যে কাজটা করছি সেটা হচ্ছে যখন আমি ওপেন করবো আবার এখানে দেখা যায় যে আমি আগে আগে কি কি করছি। তো সেজন্য হচ্ছে আমি দেখছিলাম যে এটা মনে হয় এখানে ছিল। তো এটা রিসেটেটিভ দিলে সব আগের মতো হয়ে যায়। ঠিক আছে, কি যেন করতে চাচ্ছিলাম, কল ফ্রম এবং কল টাইপ নেম এই দুইটার ওয়ান ওয়ে ফ্রিকোয়েন্সি টেবিল বের করতে চাচ্ছি। তো এইটা আর এইটা সিলেক্ট করতেছি। দুইটা কিভাবে সিলেক্ট করলাম, দুইটা সিলেক্ট করলাম হচ্ছে এইটা যখন সিলেক্ট করছি করার পর কিবোর্ডের কন্ট্রোল বাটন চেপে ধরে পরেরটা সিলেক্ট করছি, তাহলে হচ্ছে দুইটা সিলেক্ট করা যায়। আমি যদি চাই তাহলে এই যে লাস্টের তিনটা সিলেক্ট করতে পারবো, কিবোর্ডে কন্ট্রোল বাটনটা চেপে ধরে এটা, তারপর এটা, তারপর এটা, আমি জাস্ট মাউস দিয়ে এগুলো সিলেক্ট করে ফেলছি। তো এইভাবে হচ্ছে একটা একটা করে কাস্টম ভাবে সিলেক্ট করা যায়। তো সবগুলাই যদি এখন সিলেক্ট করে জাস্ট এখানে ক্লিক করি তাহলে ওই সবগুলো এখানে চলে আসবে। ভেরিয়েবলস মানে এখন এই ভেরিয়েবলসগুলো সিলেক্ট হয়ে গেছে। এখন যদি জাস্ট আমি ওকে দিয়ে দিই তাহলে ফ্রিকোয়েন্সি টেবিলটা দেখতে পারবো, এবং ফ্রিকোয়েন্সি টেবিল এই পাঁচটার জন্যই দেখতে পারবো। আমি ওকে দিচ্ছি। তো এখন যদি নিচে নামি এই ফ্রিকোয়েন্সি টেবিলসগুলো সব দেখা যাবে। আমি যেহেতু টোটাল পাঁচটা ভেরিয়েবল সিলেক্ট করছিলাম, পাঁচটার জন্য পাঁচটা ইউনিভেরিয়েট ফ্রিকোয়েন্সি টেবিল দেখাচ্ছে, সরি ইউনিভেরিয়েট বা ওয়ান ওয়ে ফ্রিকোয়েন্সি টেবিল দেখাচ্ছে। এটা প্রথমটা হচ্ছে কল ফ্রম এর জন্য, পরেরটা কল টাইপ নেম, দেন আই এম স্যাটিসফাইড। পরে যে Q1 Q2 Q3 ছিল তাদের লেভেলগুলো আর কি এখানে দেখাচ্ছে। তার লেভেলগুলো একটু দেখে আসি ঠিক আছে কিনা। এই যে, সরি, কি হলো, আহ, এই যে এই লেভেলগুলো আর কি ওই টেবিলের উপর দেখাচ্ছে। ঠিক আছে, কারো কি কোনো প্রশ্ন আছে এই জায়গায়? কেউ কি একজন বলবেন আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা? হ্যাঁ, শোনা যায়। মানে একটা জি ভাইয়া, ঘটনা ক্লিয়ার ঘটছে শোনা আমার যাচ্ছে। সাথে। আমি হচ্ছে আজকে একটা হেডফোন অর্ডার দিছিলাম দারাজ থেকে। নর্মালি আমি দারাজ থেকে অনেক কিছু অর্ডার দিই, তো আজকে দারাজ থেকে অর্ডার দিলাম। তো যে হেডফোনটা আসছে এই হেডফোনটা মনে হয় ফেক, কারণ কিউআর কোড স্ক্যান করার জিনিসটা নাই। সো আমি একটু শিওর না যে আমি এখন যেটা ইউজ করতেছি এটা অরিজিনাল কিনা, এই জন্য জিজ্ঞেস করলাম সাউন্ড ঠিক আছে কিনা। আচ্ছা, তো এখন আমরা দেখলাম হচ্ছে ফ্রিকোয়েন্সি বা ওয়ান ওয়ে টেবিল যেটা সেটা। এবার একটু ক্রস স্টেপটা দেখি। ক্রস স্টেপের জন্য আমি স্লাইডটা ওপেন করে স্লাইডের সেই জায়গাটায় যাই। ক্রস স্টেপ মানে হচ্ছে টু ওয়ে ফ্রিকোয়েন্সি টেবিল। তো ক্রস স্টেপ কথা কেন বলতেছি, কারণ দেখা যায় কলামে কতগুলো লেভেল থাকে, কোন একটা ভেরিয়েবলের কতগুলো লেভেল কলামে থাকে, এবং অন্য একটা ভেরিয়েবলের কতগুলো রোতে থাকে, এবং সেগুলোর মধ্যে ক্রস কানেকশন বা ধরলাম একটা টেবিল দেখাই তারপর বুঝাই জিনিস তখন সুবিধা হবে। তো টু ওয়ে ফ্রিকোয়েন্সি টেবিলের জন্য প্রথমে অ্যানালাইজে যেতে হবে, অ্যানালাইজ থেকে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সে, সেখানে ওই যে ফ্রিকোয়েন্সি যেটা ছিল ওইটার নিচেই দেখবো যে ক্রস স্টেপস নামে একটা অপশন আছে। তো সেখানে গিয়ে আমাদের এই টু ওয়ে ফ্রিকোয়েন্সি টেবিলটা তৈরি করতে হবে। তো আমি ডাটাতে চলে যাই। তো আমি চাচ্ছি কল ফ্রম এবং কল টাইপ নেম এই দুইটার মাঝে একটা ক্রস ট্যাব তৈরি করতে বা টু ওয়ে টেবিল তৈরি করতে। সেটার জন্য আমি অ্যানালাইজে যাচ্ছি, ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, দেন ক্রস ট্যাবস। এখানে দেখেন কয়েকটা অপশন আছে, একটা হচ্ছে রো, একটা হচ্ছে কলাম। তো রোতে আমি চাচ্ছি, কোথায় গেল, এই যে কল টাইপ নেম এটা থাকুক, আর কলামে থাকুক হচ্ছে কল ফ্রম। আর কোনো কিছু আমি চেঞ্জ করবো না, আমি এখন ওকে দিয়ে দিচ্ছি। এবার দেখেন কি আসছে আমার কাছে। এটা হচ্ছে একটা টু ওয়ে টেবিল, কারণ একটা ওয়েতে হচ্ছে একটা ভেরিয়েবল আর সেকেন্ড ওয়েতে হচ্ছে অন্য একটা ভেরিয়েবল।
এবং এই দুইটা ভেরিয়েবলের মাঝে ইন্টারসেক্টে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি রুরালের কতগুলা ডিজাস্টার রিকভারিতে আছে, কিংবা এইভাবে যদি বলি যে ডিজাস্টার রিকভারির এই ডিপার্টমেন্টে কল আসছে, এর মধ্যে রুরাল থেকে আসছে কোনো কল আসে নাই, আরবান থেকে 5টা কল আসছে। ঠিক আছে, এইভাবে হচ্ছে টু ওয়ে টেবিলটাই মানে থেকে হচ্ছে ডাটা সম্পর্কে একটা আইডিয়া পাওয়া যায়। তো এখানে আমরা একটু চোখ বুলালে দেখতে পারতেছি যে সফটওয়্যার সাপোর্টে আরবান থেকে বেশি কল আসছে। তারপর এই যে ডিজাস্টার রিকভারিতে কোনো কলই আসে নাই রুরাল থেকে। তো এইভাবে হচ্ছে এই ডাটা থেকে এই টেবিলটা থেকে ডাটা সম্পর্কে একটা আইডিয়া পাওয়া যাবে। আর সবার লাস্টে দেখেন লাস্টের কলামটা এবং লাস্টের রোটাতে টোটাল কত, মানে রুরালের টোটাল 12টা, এটা হচ্ছে সেটা। আরবানের টোটাল হচ্ছে 21টা। তো সেম ভাবে যদি রো এর দিকে তাকাই তাহলে দেখবো যে ট্রেনিং এর টোটাল হচ্ছে 5টা, হার্ডওয়্যার সাপোর্টের টোটাল কল আসছে 6টা। ক্লিয়ার? আচ্ছা, মনে করি ক্লিয়ার। তো এটা এই ক্রস টেবের আরেকটা উদাহরণ দেখি। ডাটাতে ফিরে যাই। এখন দেখবো হচ্ছে এই যে Q1 না, এই এই কলামটার সাথে রুরাল আর আরবানের একটা ক্রস টেবুলেশন আমরা করব এখন। সেটার জন্য আমি আবার অ্যানালাইজে যাচ্ছি। আচ্ছা, অ্যানালাইজে না যাই, আমি যেহেতু মাত্রই করলাম এই কাজটা, so আমি এখান থেকে রিসেন্ট ডায়ালগ বক্সটা ওপেন করি। এখানে ক্লিক করলাম, দেন রিসেন্ট ডায়ালগ বক্সগুলো দেখা যাচ্ছে, সেখান থেকে আমি ক্রস টেবটা সিলেক্ট করলাম। তো আমি চাচ্ছি আমার রোতে এখন Q1 যেটা, অর্থাৎ প্রথম যে কোয়েশ্চেনটা ছিল, এখান থেকে যদি আমি ভেরিয়েবলস নেমগুলো দেখি তাহলে তাহলে দেখবো যে এটা হচ্ছে Q1। তো Q1টাকে আমি এখন রোতে নিয়ে আসতেছি। এখন ওকে দিচ্ছি। তো এখানে দেখা যাবে যে এই স্টেটমেন্টটায় স্ট্রংলি ডিসএগ্রি করছে আরবানের মাঝ থেকে একজন, মানে আরবান থেকে যে কলগুলো আসছিল তাদের মাঝে একজন, সে হচ্ছে এই কাস্টমার কেয়ার সার্ভিসের সাথে মানে এগ্রি করতেছে না, যে স্যাটিসফাই কিনা। সে বলতেছে না, আমি স্যাটিসফাইড না। তো তার মধ্যে একজন হচ্ছে আরবান থেকে। আর ম্যাক্সিমাম দেখা যাচ্ছে এগ্রি, স্ট্রংলি এগ্রি হচ্ছে 5জন, তারা সবাই আরবান থেকে। তো এভাবে হচ্ছে টু ওয়ে টেবিলটা দিয়ে এরকম এই ধরনের একটা আইডিয়া পাওয়া যায়। টু ওয়ে টেবিল তৈরি করার আরেকটা ওয়ে হচ্ছে কাস্টম টেবিল, যেটা এখন দেখবো আমরা। তো আমি আবার ডাটাতে চলে যাই। এখানে আমি অ্যানালাইজে যাচ্ছি, সেখান থেকে টেবিলস। এখানে দেখা যাবে যে কয়েকটা অংশ আছে। তো আমরা আমাদের কাছে হচ্ছে প্রথম অপশনটা নিয়ে। তো কাস্টম টেবিলস এইটাতে সিলেক্ট করলাম। তো এখানে একটা ওয়ার্নিং টাইপ কিছু আসছে, আমরা আপাতত ইগনোর করতে পারি। আপাতত না, মানে এটা আমরা সবসময় ইগনোর করবো অ্যাকচুয়ালি। সো এটা ডোন্ট শো দিস ডায়ালগ অ্যাগেইন, এটা দিলেই হয়। এটা আমি টিকমার্ক দিয়ে দিচ্ছি, টিকমার্ক দিয়ে ওকে দিলাম। এবার আমার টার্গেট হচ্ছে একটা টু ওয়ে টেবিল তৈরি করা, যেটার কলামে থাকবে, এগুলোকে ভেরিয়েবল নেম দিই। হ্যাঁ, কলামে থাকবে হচ্ছে কল ফ্রম, তো এটাকে আমি ড্র্যাগ করে এখানে নিয়ে আসতেছি। আর রোতে থাকবে হচ্ছে কল টাইপ নেম, এটাকে আমি ড্র্যাগ করে এখানে নিয়ে আসতেছি। এবার আর কিছুই করা লাগবে না, জাস্ট ওকে দিলাম। ওকে দিলে দেখা যাবে যে একটু আগে আমরা যে কলাম যে টেবিলটা দেখছিলাম কল ফ্রম এবং কল টাইপ নেমের মধ্যে, এখন আমরা সেম টেবিলটাই পাইলাম। তো এখানে যেটা নাই সেটা হচ্ছে টোটাল কলাম এবং মানে এদিকে যেটা টোটাল ছিল, আমি একটু উপরে যাই। এই যে এটা, হ্যাঁ, এই যে এখানে যে টোটাল দেখা যাচ্ছে সেই টোটালটা এখানে নাই। তারপর রো টোটাল, কলাম টোটাল, এই জিনিসগুলো নাই। এটা হচ্ছে কাস্টম টেবিলের বিষয়টা, মানে কাস্টম টেবিলে আমাকে সবই আমাকে স্পেসিফাই করে দিতে হবে যে আমি কি কি চাচ্ছি। যেমন আমি যদি রিসেন্ট ডায়ালগ বক্সটা আরেকবার ওপেন করি, এখান থেকে কিন্তু এই যে আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে দেখা যাবে যে এটা এনেবল হয়েছে, কিংবা এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলে দেখা যাবে যে এইটাও এনেবল হয়েছে। তো আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করলে দেখবো যে এখানে সামারি স্ট্যাটিস্টিক্স একটা ডায়ালগ বক্স আসছে। তো সেখান থেকে এখানে কাউন্ট সিলেক্ট করা, তো কাউন্ট সিলেক্ট করা দেখেই কিন্তু আমরা ফ্রিকোয়েন্সি দেখতে পাচ্ছি। তো এটার বদলে যদি বা এটার পাশাপাশি যদি আমি অন্য কিছু সিলেক্ট করি, যে রো পার্সেন্টেজ, তো এটার জন্য আমাকে এখানে সিলেক্ট করতে হবে দেন রো এন পার্সেন্টেজ, এটাকে জাস্ট এদিকে ডিসপ্লেতে নিয়ে আসতে হবে। নিয়ে আসলাম, দেন অ্যাপ্লাই টু সিলেকশন।
অ্যাপ্লাই হয়ে গেছে, ক্লোজ। এবার আমি যদি ওকে দেই, ওকে দিলে দেখবো যে রো এন্ড পার্সেন্টেজ নামে একটা নতুন কলাম এর হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে এই রোতে ডিজাস্টার রিকভারিতে কত পার্সেন্ট রুরালে এবং কত পার্সেন্ট আরবান থেকে কল আসছিল। তারপরে যে হার্ডওয়্যার সাপোর্টে কত পার্সেন্ট কল রুরাল থেকে আসছিল 50%, আর কত পার্সেন্ট কল আরবান থেকে আসছিল 50%। তো এভাবে হচ্ছে ডাটা সম্পর্কে একটা অন্যরকম আইডিয়া পাওয়া গেল, পার্সেন্টেজ দিয়ে এখন আমরা আইডিয়া করতে পারতেছি। তো আমি যদি শুধুমাত্র এই পার্সেন্টেজটা চাইতাম, যে আমার কাউন্ট আসলে দরকার নেই, আর কোনো কারণে মনে হলো যে আমার কাউন্ট দরকার নেই, আমার শুধু পার্সেন্টেজটা দরকার, সেক্ষেত্রে আমি আবার ডায়ালগ বক্সটা ওপেন করি। তো এখান থেকে সামারি স্ট্যাটিস্টিক্সে যাই, দেন এই যে কাউন্ট যেটা ছিল এটাকে আমি জাস্ট এদিকে নিয়ে চলে আসলাম, মানে এখন শুধু এটা থাকবে, এদিকে থাকবে না। এখানে হচ্ছে কাউন্টটা থাকবে না, শুধুমাত্র রো এন্ড পার্সেন্টেজটা থাকবে। তো এখন এখানে শুধু রো এন্ড পার্সেন্টেজটা আছে। তো এটা অ্যাপ্লাই টু সিলেকশন দিই, দেন ক্লোজ, এখন ওকে দিচ্ছি। এবার আমার এখানে শুধুমাত্র পার্সেন্টেজ গুলোই দেখাবে, আর কোনো কিছু দেখাবে না। সো ক্লিয়ার সবাই? জি ভাইয়া ক্লিয়ার। ওকে। তো সেম ভাবে কিন্তু কলাম পার্সেন্টেজও বের করা যাবে। তো আমাদের কোনটা দরকার সেটা ডিপেন্ড করতেছে হচ্ছে আপনি কি ইন্টারপ্রেট করতে চাচ্ছেন সেটার উপরে। যে আপনি যদি চান যে কল টাইপ নেম এটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি আমার জানার বিষয় যে এইখানে কলগুলা কোত্থেকে বেশি আসছে বা কোত্থেকে কম আসছে, তো সেক্ষেত্রে হচ্ছে রো পার্সেন্টেজটা নিতে পারেন। আর যদি আপনার টার্গেট থাকে কলাম দিয়ে ইন্টারপ্রেট করবেন, সেক্ষেত্রে আপনি কলামটা সিলেক্ট করে দেবেন। অর্থাৎ এই কাস্টম টেবিলসে গিয়ে, এই যে সামারি স্ট্যাটিস্টিক্সে গিয়ে জাস্ট রো পার্সেন্টেজের বদলে এই যে এখান থেকে এটা প্লাস করবেন, তো অনেকগুলো অপশন আসবে, সেখান থেকে কলাম এন্ড পার্সেন্টেজ যেটা সেটা সিলেক্ট করে দেবেন। আর যদি দেখেন যে এটা নাই, যেমন এই যে এখন কিন্তু এটা নাই, তো এটা আনবেন কিভাবে? আপনি জাস্ট এখানে সিলেক্ট করবেন, এখানে ক্লিক করবেন, তো তখন এটা চলে আসবে। আর একটা বিষয় হচ্ছে, এই দেখেন এই যে রো এন্ড পার্সেন্টেজ লেখাটা না, যদি আপনি চান যে এটা না থাকুক, তো সেক্ষেত্রে আপনি এই যে এটা হাইডে ক্লিক করতে পারেন, হাইড। তো হাইডে ক্লিক করে ওইটা চলে যাবে, ওকে দেন, তখন দেখা যাবে ওইটা এখন আর নাই। আরেকটা বিষয় হচ্ছে আপনি কিন্তু চাইলে যে আউটপুটটা চলে আসছে, তারপরে আপনি চাইলে হচ্ছে এইগুলো ডিলিট করতে পারবেন। যেমন আমি যদি আগের টেবিলটা যাই, এটা হচ্ছে আগের টেবিলটা, সেখানে আমি এই টেবিলটা ডাবল ডাবল ক্লিক করতেছি, তো এখানে লেখা আসছে ডাবল ক্লিক টু অ্যাক্টিভেট। তো আমি ডাবল ক্লিক করতেছি, ডাবল ক্লিক হওয়ার পরে আমি জাস্ট এই টেবিল, এই যে এই দুইটা সেল সিলেক্ট করলাম, করে আমার কিবোর্ডে ডিলিট বাটনে ক্লিক করতেছি। ডিলিট বাটন ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে। এভাবে হচ্ছে কলামগুলো আপনারা নিজেদের মতো সাজিয়ে নিতে পারবেন। আর পরবর্তীতে চাইলে তো ওয়ার্ড ফাইল আছেই, সেখান থেকেও চেঞ্জ করে নিতে পারবেন। কারো কোনো প্রশ্ন আছে এখন? ঠিক আছে, এখন একটা মজার জিনিস দেখাই। আমি ডেটাতে যাই, সেখান থেকে আমি Q1 যে টেবিলটা ছিল, সরি কলামটা ছিল, সেই কলামটার দিকে আমরা একটু নজর দিই। তো আমরা তো জানি যে এখানে আসলে আমাদের 5টা লেভেল আছে। একটা হচ্ছে স্ট্রংলি ডিসএগ্রি, দেন ডিসএগ্রি, নিউট্রাল, এগ্রি এবং স্ট্রংলি এগ্রি। তো আমরা যখন ফ্রিকোয়েন্সি লেভেল তৈরি করব তখন তো আমাদের এই 5টাই আসার কথা, তাই না? তো আমরা যদি একটু খেয়াল করি, যে এটা আমি কলামটা সিলেক্ট করলাম, বা জাস্ট এখানে একটা সেলের মাঝে আমার সিলেক্ট করে এখানে যদি ক্লিক করি, করলে দেখবো যে স্ট্রংলি ডিসএগ্রি আছে, নিউট্রাল আছে, এগ্রি আছে, স্ট্রংলি এগ্রি আছে। বাট আমার ডিসএগ্রি বলে যে একটা অপশন ছিল বা লেভেল ছিল, সেটা কিন্তু নাই। তো না থাকার কারণ কি? না থাকার কারণ হচ্ছে এই ডিসএগ্রি যে অপশন ভ্যালুটা লেভেলটা ছিল, সেটার ফ্রিকোয়েন্সি জিরো। তো জিরো যে জিরো যে ভ্যালু বা ফ্রিকোয়েন্সি, সেটা আসলে আমরা দেখতে পাচ্ছি না। তো সেটা দেখার জন্য আমরা কিন্তু এখন ওই কাস্টম টেবিলটা ইউটিলাইজ করতে পারি। সেটার জন্য আমি এখন ডেটাটাতে আবার ফেরত যাই। তো সেখান থেকে অ্যানালাইজ টেবিলস, কাস্টম টেবিলস। তো এই যে দেখেন, আমি একটু আগে যা যা করছিলাম সেগুলোই দেখাচ্ছে। তো আমি এখন রিসেট দিয়ে দিচ্ছি। রিসেট দিয়ে দিলে অল ট্যাবস, হ্যাঁ,
রিসেট দিয়ে দিলে সব একদম মানে ক্লিয়ার হয়ে যাবে। তো আমার টার্গেট হচ্ছে এই প্রথম ভেরিয়েবলটাকে নিয়ে। তো এটাকে আমি এখন এখান থেকে ড্র্যাগ করে রোতে নিয়ে আসি। এখানে দেখা যাচ্ছে যে স্ট্রংলি সামথিং, তারপর ডিসএগ্রি, নিউট্রাল, আবার এগ্রি, স্ট্রংলি সামথিং। এখন কিন্তু আমরা 5টা দেখতেছি, কিন্তু একটু আগে কিন্তু আমরা দেখছিলাম 4টা আছে, কারণ একটার কোনো ফ্রিকোয়েন্সি ছিল না। তো আসলে যে ছিল না সেটাই এখন দেখবো যে আসলে ছিল নাকি আসলে ছিল। তো ওকেতে ক্লিক করি। ওকেতে ক্লিক করলে দেখা যাচ্ছে যে এই যে স্টেটমেন্টটা, এই স্টেটমেন্টটাতে ডিসএগ্রি কেউ সিলেক্ট করে নাই, যে কারণে এটার ফ্রিকোয়েন্সি 0। কথা হচ্ছে একটু আগে আমরা পাই নাই, এখানে নাই, বাট এখানে আছে কেন? কারণ ডায়ালগ বক্সটা আমি আরেকবার ওপেন করি, ওপেন করে দেখাই যে এটা আসলে কেন আছে। এখানে এই যে ক্যাটাগরিজ এন্ড টোটালস যেটা, সেটা সিলেক্ট করেন। করলে দেখবেন যে এখানে কিন্তু একটা জিনিস আছে, আহ, এই লেভেলগুলোকে আমি চাইলে উপরে নিচে করতে পারবো, যে এটাকে আমি নিচে রাখতে পারবো। তো তখন দেখা যাবে যে টেবিলে স্ট্রংলি ডিসএগ্রিটা নিচে চলে আসছে, ডিসএগ্রিটা উপরে চলে গেছে। এভাবে হচ্ছে উপরে নিচে করা যাবে। তারপর আপনি মনে করেন আপনি চাইলেন যে নিউট্রালের ফ্রিকোয়েন্সিগুলো আপনার জানা দরকার নেই, সেক্ষেত্রে হচ্ছে আপনি এটাকে সিলেক্ট করে জাস্ট এক্সক্লুড করে দিতে পারবেন। তখন কিন্তু এই নিউট্রালের ফ্রিকোয়েন্সিটা এখানে দেখাবে না, টেবিলে দেখাবে না। ঠিক আছে? এটা তো উপরে যাবে। হুম। তো এইভাবে হচ্ছে আমাদের আউটপুটগুলো ছিল। তো এবার আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের এখানে দেখা যাচ্ছে স্ট্রংলি ডিসএগ্রি সবার উপরে, বাট আপনার যদি টার্গেট থাকে যে অ্যাগ্রিটা সবার উপরে থাকুক, মানে স্ট্রংলি অ্যাগ্রি, দেন ডিসএগ্রি, দেন নিউট্রাল, এইটা কিভাবে করবেন? সেটার জন্য আরেকবার যেতে হবে এই জায়গায়, তারপর ক্যাটাগরিজ এন্ড টোটালস, সেখান থেকে দেখেন সর্ট ক্যাটাগরিজ নামে একটা অপশন আছে। ওখান থেকে জাস্ট আপনি অর্ডারটা অ্যাসেন্ডিং এর বদলে ডিসেন্ডিং করে দিবেন। তাহলে হচ্ছে এইটা স্ট্রংলি অ্যাগ্রিটা উপরে চলে যাবে, আর স্ট্রংলি ডিসএগ্রিটা সবার নিচে চলে আসবে। আমি অ্যাপ্লাই দিচ্ছি, দেন ওকে। এবার দেখেন স্ট্রংলি অ্যাগ্রিটা এখন সবার উপরে আছে। এখন কথাটা হচ্ছে যে এরা আসলে কিভাবে বুঝলো যে এই অনুসারে সাজাইতে হবে? এরা বুঝছে হচ্ছে আমরা যে যখন ডেটা ইনপুট দিছিলাম বা লেভেল সিলেক্ট করছিলাম, তখন কিন্তু এই যে 1 মানে কি 2 মানে কি সেটা যেভাবে ছিল সেভাবেই আসলে এই কাজটা হয়েছে, মানে ওই টেবিলটাতে সেভাবেই ভ্যালুগুলো আছে। তো 1 2 3 4 5 এই সিরিয়াল অনুযায়ী অ্যাসেন্ডিং অর্ডারে প্রথমটা ছিল। যখন আমি সেটাকে চেঞ্জ করে দিছি তখন 5 4 3 2 1 এভাবে সাজানো হয়েছে। সো ক্লিয়ার? এটা প্র্যাকটিস করলে আরো বেশি ক্লিয়ার হবেন। এখন এই কাস্টম টেবিলের একটা পাওয়ারফুল বিষয় আমি বলি। আহ, এই যে আমাদের যে 3টা ভেরিয়েবল ছিল Q1 Q2 Q3, তো প্রত্যেকটাই তো স্টেটমেন্ট, তাই না? এবং প্রত্যেকটাতে 1 মানে হচ্ছে স্ট্রংলি এগ্রি, 1 মানে কি, সরি 1 মানে হচ্ছে স্ট্রংলি ডিসএগ্রি, 2 মানে হচ্ছে ডিসএগ্রি, এরকম। তার মানে হচ্ছে প্রত্যেকটা লেভেলেরই যে প্রত্যেকটা ভ্যালুরই যে লেভেল সেগুলো সেম। তো সেক্ষেত্রে আমরা কিন্তু প্রত্যেকটাকে একসাথে করে একটা নতুন টেবিল তৈরি করতে পারবো। টেবিলটা হচ্ছে এরকম, আমি স্লাইডে দেখাই। এই যে এরকম একটা টেবিল আমরা তৈরি করতে পারবো আমাদের সার্ভের জন্য বা অ্যানালাইসিসের জন্য, সেখানে হচ্ছে স্ট্রংলি ডিসএগ্রি কত পার্সেন্ট ছিল, ডিসএগ্রি কত পার্সেন্ট ছিল, এবং কোন কোয়েশ্চেনের জন্য কোনটাতে কত পার্সেন্ট ছিল, সেগুলো হচ্ছে আমরা এখন দেখাইতে পারবো। তো ওইটাই এখন দেখবো। এসপিএসএস এ যাই, এখন দেখি এই টেবিলটা কিভাবে তৈরি করা যায়। সেটার জন্য কাস্টম টেবিলে যাব। সো যেহেতু মাত্র ইউজ করছি, সো রিসেন্ট ডায়ালগ বক্সটা ওপেন করি, কাস্টম টেবিল, এখন রিসেট দিয়ে দিই। ওকে, সব ক্লিয়ার। এবার আমার টার্গেট হচ্ছে এই 3টা ভেরিয়েবল, লাস্টের 3টা। সো লাস্টের 3টাতে আমি সিলেক্ট করি। সিলেক্ট করে দেখেন এখানে স্ট্রংলি ডিসএগ্রি, ডিসএগ্রি, নিউট্রাল সবগুলাই কিন্তু আসছে। বাট যদি এই যে এইটা যদি আমরা রিভার্স রেকর্ড না করতাম, মনে আছে কিনা গত ক্লাসে আমরা রিভার্স রেকর্ড করছিলাম, অর্থাৎ এটা যদি 5 থাকে সেটাকে 1 বানাই দিছিল, 4কে 2 বানাচ্ছিল, বাট লেভেলটা সেম রাখতেছিল। অর্থাৎ আমাদের যেটা চাওয়া সেটা ঠিক আছে, অর্থাৎ 5 এই প্রথমটা কিন্তু স্ট্রংলি এগ্রি ছিল, যখন আমরা রিভার্স রেকর্ড করছি তারপরেও এটা স্ট্রংলি এগ্রিই আছে, বাট বিহাইন্ডে যে ভ্যালুটা সেটাই উল্টায় গেছে। তো উল্টানোর কারণে যেটা হয়েছে সেটা হলো এই Q1 Q2 এর সাথে Q3 এর যে ভ্যালুগুলো ছিল সেগুলো এখন কনসিস্টেন্ট হয়েছে।
সো কনসিস্টেন্ট হওয়াতে এখন আমরা এই তিনটা একসাথে সিলেক্ট করতে পারতেছি, এবং একসাথে সিলেক্ট করলেও তাদের ক্যাটাগরিগুলো সব সেম দেখাচ্ছে। তো আপনাদের কাছে প্রথম ক্লাসের যে ডেটা ছিল সেটা যদি ওপেন করে এখানে আসেন, তারপরে তিনটা সিলেক্ট করেন, দেখবেন যে এটা করা যাচ্ছে না। দেখা যাবে যে এই লাস্টেরটা যখন সিলেক্ট করবেন তখন দেখা যাবে যে লেভেল সেম না, এরকম একটা ওয়ার্নিং দিচ্ছে। যেমন এই দুইটা যদি সিলেক্ট করি, তারপর যদি এটা সিলেক্ট করি, আমাকে দেখাবে যে মিক্সড সিলেকশন, অর্থাৎ এদের যে লেভেল আর এটার যে লেভেল সেগুলো সেম না। এই কারণে হচ্ছে আমি তিনটা একসাথে সিলেক্ট করে কোনো কিছু করতে পারবো না। মানে কোনো কিছু করতে পারবো না মানে হচ্ছে আমার যেটা টার্গেট সেটা করতে পারবো না, কোনো কিছু অবশ্যই করা যাবে। তো এই তিনটাকে সিলেক্ট করে রোতে নিয়ে আসি। তো রোতে নিয়ে আসার কারণ কি? কারণ আমার টার্গেট হচ্ছে এই কোয়েশ্চেনগুলো যেন রোতে থাকে। এবার একটা ট্রিক খাটাইতে হবে, সেটা হচ্ছে এই যে ক্যাটাগরি পজিশন। আমাদের যেহেতু সবগুলোর ক্যাটাগরি সেম, তো আমি কিন্তু চাইলে এই ক্যাটাগরিগুলোকে কলামে নিয়ে যেতে পারবো। বাট সেটা নেওয়ার ওয়েটা কিন্তু এরকম না যে আমি এটাকে ধরে ড্র্যাগ করে এখানে নিয়ে আসবো। ড্র্যাগ করে নিয়ে আসতে দেখা যাবে মানে এই কোয়েশ্চেনটা জাস্ট এখানে চলে গেছে। আমাদের তিনটা কোয়েশ্চেন না, তিনটার মধ্যে একটা দেখা যায় এখানে চলে গেছে। তো ওইটাকে আবার আগের জায়গায় নিয়ে আসি। তো এবার আমি ঠিক করি জিনিসটা কিভাবে করা যাবে। সেটার জন্য ক্যাটাগরি পজিশনে যেতে হবে, এবং এখানে একটা অপশনই বাকি আছে ডিফল্ট ছাড়া, সেটা হচ্ছে রো লেভেলস ইন কলামস। এটা সিলেক্ট করে দিতে হবে। ঠিক আছে না? এখন মোটামুটি একটা মানে আমাদের যেটা চাওয়া সেরকম ফরম্যাট চলে আসতেছে প্রায়। এখান থেকে আমি যদি হাইডে ক্লিক করি, তাহলে হচ্ছে যে কাউন্টের যে রোটা আছে সেটা চলে যাবে। তো আমি হাইডে ক্লিক করি, ওইটা চলে গেছে। তো এখন আমরা জানি যে বাই ডিফল্ট আসলে আমাদেরকে ফ্রিকোয়েন্সি দেখায়, বাট আমার টার্গেট তো হচ্ছে রো ওয়াইজ পার্সেন্টেজ দেখা, অর্থাৎ এই কোয়েশ্চেনের জন্য কোন ক্যাটাগরিতে কত পার্সেন্ট রেসপন্স আসছে সেটা দেখা। সো সেটার জন্য আমি এখানে সিলেক্ট করলাম, সরি এটা সিলেক্ট করলাম, সামারি স্ট্যাটিস্টিক্স। এখান থেকে আমরা কাউন্টটাকে বাদ দিয়ে দিব, বাদ দিয়ে রো পার্সেন্টেজটাকে এখানে নিয়ে আসবো, অ্যান্ড অ্যাপ্লাই টু সিলেকশন, ক্লোজ। আচ্ছা আচ্ছা, অ্যাপ্লাই টু অল দেওয়া দরকার ছিল, কারণ আমি এটা সিলেক্ট করছিলাম তো শুধু এটার উপর হয়ে গেছে। তো আমার সবগুলো দেওয়া দরকার ছিল। তো সামারি স্ট্যাটিস্টিক্স অ্যাপ্লাই টু অল, ওকে, ক্লোজ। এবার সবগুলোতে আসছে। এ পর্যন্ত সবাই ক্লিয়ার? আচ্ছা, ধরে নিচ্ছি ক্লিয়ার। আর কোনো ভিডিওটা আটকাই গেছে মনে হয়, কাজ করতেছে না। কি শুধু আহ, আমার নাকি সবার? কারোর কি সমস্যা হচ্ছে? আমি কিন্তু হ্যাঁ, এখন সবারই। সবার শেষ 1 মিনিট ভিডিও আটকাই গেছিল ভাইয়া। ভিডিও আটকে গেলে বলতে হবে। আমি একটু একটা কাজ করি। অডিও লাস্ট কিছুক্ষণের ভিডিও সবাই দেখতে পায় নাই মনে হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দাঁড়ান আমি আবার রিপিট করি তাহলে। কোন পার্টটাতে ছিলাম? পার্সেন্ট। এখন তো দেখা যাচ্ছে নাকি? জি আচ্ছা ভাইয়া, এখন দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আমরা জানি যে বাই ডিফল্ট এখানে আসলে ফ্রিকোয়েন্সি থাকে, বাট আমাদের তো টার্গেট হচ্ছে রো ওয়াইজ পার্সেন্টেজ গুলো দেখা। তো সেটার জন্য ওই যে একটু আগে আমরা যেভাবে সামারি স্ট্যাটিস্টিক্সে গিয়ে এখানে নতুন করে একটা কলাম এড করছিলাম পার্সেন্টেজে, সেই কাজটাই এখন করতে হবে। তো সেটার জন্য সামারি স্ট্যাটিস্টিক্সে যেতে হবে। দেন এখানে বাই ডিফল্ট হচ্ছে এই যে এটা থাকে, কাউন্ট থাকে। তো আমাদের এই কাউন্টটা আসলে দরকার নাই এখন, বা আমরা চাচ্ছি না কাউন্ট। চাইলে দুইটাই একসাথে রাখা যাবে, বাট আমরা চাচ্ছি না। তো এটার জন্য আমি এটাকে সিলেক্ট করে রিমুভ করে দিচ্ছি এখান থেকে। রিমুভ করে দিয়ে রো পার্সেন্টেজ থেকে রো এন্ড পার্সেন্টেজ যেটা প্রথমটা, সেটাকে আমি সিলেক্ট করতেছি। দেন ভিডিও দেখা যাচ্ছে না তো। আবার আচ্ছা, আমি আমি একটু তাহলে ওয়াইফাইটা চেঞ্জ করে নিই, মোবাইল ডাটা নিয়ে দিই। একটু ওয়েট।
হ্যালো, এখন কি মাউসের নাড়াচড়া দেখা যাচ্ছে? হ্যাঁ। হ্যালো, হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা। তাহলে এখন আমি এখানে রো এন্ড পার্সেন্টেজ যেহেতু সিলেক্ট করলাম, করার পর আপনি দিবেন হচ্ছে অ্যাপ্লাই টু অল। অ্যাপ্লাই টু সিলেকশন দিলে হচ্ছে যেকোনো একটা ক্যাটাগরির জন্য হচ্ছে এইটা অ্যাপ্লাই হবে। বাট অ্যাপ্লাই টু অল দিলে এই যে দেখাই যতগুলা ক্যাটাগরি ছিল বা কি বলে কলাম ছিল বা ভেরিয়েবল ছিল সবগুলো ভেরিয়েবল তাহলে অ্যাপ্লাই হবে। তো এটার জন্য সবগুলো ভেরিয়েবল অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লাই টু অল দিচ্ছি, ক্লোজ। এখন দেখা যাবে যে এরকম একটা ফরম্যাট দেখা যাচ্ছে যে NNNN.N%। তার মানে হচ্ছে এখন রো ওয়াইজ পার্সেন্টেজগুলো আমরা দেখতে পারবো। আমাদের টেবিল তৈরি করা শেষ। ওকে দিলে আউটপুটে কলাম এই টেবিলটা দেখাবে, চলে আসছে টেবিলটা। তো এটা হচ্ছে প্রথম স্টেটমেন্ট। এই স্টেটমেন্টের সাথে কত পার্সেন্ট এগ্রি ছিল কত পার্সেন্ট ডিসএগ্রি ছিল সেগুলো এখন দেখতে পারতেছি আমি। ক্লিয়ার? এখন তো দেখা যাচ্ছে ক্লিয়ার নাকি? জি, এখন ক্লিয়ার। আচ্ছা, এবার আমরা একটু থিওরিতে চলে যাই। থিওরির জন্য আর এইমাত্র যে স্টেপগুলো আমি মানে পার করে আসছি সেই স্টেপগুলো এই স্লাইডে আছে, সো আপনারা চাইলে স্লাইড দেখে করে ফেলতে পারবেন। তো ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সের জন্য আমরা বিভিন্ন সময়ে যেগুলো বেশি ইউজ করি তার মধ্যে হচ্ছে কাউন্ট, অর্থাৎ এতক্ষণ আমরা যেগুলো করলাম মেইনলি ফ্রিকোয়েন্সি, তারপর হচ্ছে সামেশন, দেন এভারেজ, রেঞ্জ, এগুলো আর কি মেইনলি বেশি বেশি ইউজ করে। তো তার মধ্যে এগুলো একটু ভাগ আছে যে মেজার অফ ফ্রিকোয়েন্সি কোনগুলা, কাউন্ট, পার্সেন্টেজ, এগুলো দিয়ে হচ্ছে আমরা ফ্রিকোয়েন্সি বুঝতে পারি যে কোন ক্যাটাগরিতে কত পার্সেন্ট আছে বা কতজন আছে। আর মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি মানে হচ্ছে যে আমরা যে ভেরিয়েবলগুলো পাচ্ছি সেই ভেরিয়েবলগুলোতে একটা কোনো একটা সেন্ট্রাল ভ্যালুর দিকে দেখা যাবে যে তারা ধাবিত হচ্ছে, তাদের সেন্ট্রাল একটা টেন্ডেন্সি থাকে যে এই ভ্যালুটার দিকে তারা বেশি থাকে। যেমন আমাদের যে মাথায় পিছু গড় আয়, এটা তো অ্যাকচুয়ালি গড় বা একটা সেন্ট্রাল ভ্যালু। এর মানে তো এই না যে সবার গড়ই এইটা। এর মানে হচ্ছে যে অন এভারেজ কত, 4,000 কত জানি না, শিওর নাই, মাথায় পিছু আয় কত সেটা হচ্ছে যে এভারেজ এত। তো এর মানে তো এই না যে সবারই গড় আয় এত টাকা। এর মানে হচ্ছে যে আশেপাশে কিছু ভ্যালু আছে। তো আশেপাশে কতটুকু ছড়ানো সেটা বোঝার জন্য হচ্ছে আমরা এই মেজার্স অফ ডিসপারশন বা ভেরিয়েশন এটা ইউজ করি। তো এর মধ্যে সবচেয়ে নর্মাল যেটা সেটা হচ্ছে রেঞ্জ, তারপর আছে ভ্যারিয়েন্স, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন আর কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। তো কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশনটা আমি বেশি আলোচনা করব না, কারণ এসপিএসএস এ সরাসরি এটা বের করার কোনো ওয়ে নেই। বাট এটার ফর্মুলা আছে, বের করা যায় স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং মিন থেকে। তো এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ডিভাইডেড বাই মিন করলে হচ্ছে এই কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশনটা পাওয়া যায়। বাট এটা ডিরেক্ট থাকে না, ডিরেক্ট আমরা আউটপুটে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পাবো, মিন পাবো। তো এই দুইটা দিয়ে হচ্ছে আমরা ডেটার একটা শেপ কিরকম হয় সেটা সম্পর্কে আইডিয়া পেয়ে যাই। তো ডেটার শেপ বলতে আমি বারবার কি বলতেছি, কি বুঝাচ্ছি সেটা একটু একটা গ্রাফের মাধ্যমে বুঝে নিই। এই গ্রাফটার দিকে একটু তাকান। এই গ্রাফটাতে ইজি, কিন্তু জিনিসটা ইজি। অনেকে হয়তো প্রথমবার দেখে ভয় টয় পাইতে পারেন, ভয় পাওয়ার কিছু নাই। এখানে এক্স অ্যাক্সিসে আমরা দেখতেছি যে 0 থেকে 100, আর মাঝামাঝিতে আছে 50। তো 50তে দেখেন ব্লু লাইন যেটা, এই ব্লু লাইনটা অনেক উপরে উঠছে, তারপর আস্তে করে নিচে নেমে গেছে। তো 50তে যে এত উপরে উঠছে এটার মানে হচ্ছে যে ধরলাম এটা কোনো একটা ভেরিয়েবল, মনে করলাম কোয়েশ্চেন ওয়ান, যদিও কোয়েশ্চেন ওয়ান না এটা, ধরলাম যে কোয়েশ্চেন ওয়ান। তো কোয়েশ্চেন ওয়ানের মাঝে এই 50 নাম্বার যে মানে ভ্যালু, এই ভ্যালুটা বেশি সংখ্যক বার আসছে, কিংবা 50-এর আশেপাশে যে ভ্যালুগুলা সেগুলো বেশি সংখ্যক বার আসছে, সেজন্য এই জায়গাটা হচ্ছে এরকম স্টিপ বা অনেক উঁচু হয়ে গেছে। আর এই যে একদম নিচে নেমে গেল না, এরপর আর কিছু নাই, মনে হচ্ছে যে এইদিকে আর কোনো কিছু নাই। তো এর মানে হচ্ছে যে এই যে এখানে যে নাম্বারটা খুব সম্ভবত 30 বা 32, এটার পরে আর কোনো অবজারভেশনস নাই। তো এটা হচ্ছে আমরা একটু পরে যখন আমরা ডেটা দেখব সেখানে হচ্ছে এই বিষয়টা আরো ক্লিয়ার হবে যে এখানে কি হচ্ছে আসলে। তো এখানে নিচে দেখেন, আমি আসলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা বোঝানোর জন্য এই গ্রাফটা রাখছি।
এখানে ব্লু যে লাইনটা আছে এই ব্লু লাইনটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের ভ্যালু 5। তো স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের ভ্যালু যখন বড় হচ্ছে আস্তে আস্তে, যে এখানে 10 হয়ে গেছে রেড লাইনটাতে, তো 10 দেখেন আর একটু বেশি ছড়ানো, তার মানে এখানে ডিসপারশনটা বেশি বা ভেরিয়েন্সটা বেশি। তারপর যে গ্রিন লাইনটা আছে সেটা দেখেন 20, তার মানে এই 5 থেকে যখন 20 হয়ে যাচ্ছে এই ডাটার ভেরিয়েন্সটাও কিন্তু তত বেড়ে যাচ্ছে বা তত বেশি ছড়ানো হচ্ছে। আর যত ছড়ানো হচ্ছে দেখেন এটা কিন্তু তত নিচের দিকে নেমে যাচ্ছে। এটা হচ্ছে ভেরিয়েন্সের বিষয়টা। তো ডেটাতে সাধারণত ভেরিয়েন্স যদি বেশি হয় সেটা একটু প্রবলেমেটিক, তো ভেরিয়েন্সটা কম হওয়াটাই বেটার। আর ভেরিয়েন্স বেশি বা কম এটা আবার ডিপেন্ড করতেছে ডেটাটা আসলে কি বা ভেরিয়েবলটা কি সেটার উপরে। তো এবার আরেকটা কনসেপ্ট সেটা হচ্ছে স্কিউনেস কি। আমি কিন্তু কিছু জিনিস বাদ দিয়ে দিছি আপনাদের বলি নাই, তার মধ্যে হচ্ছে এই সেন্ট্রাল টেন্ডেন্সির বিষয়গুলা। যে মিন মানে কি, আমার মনে হয় মিন মানে সবাই জানি যে মিন মানে কি। কতগুলা ভ্যালু যদি যোগ করে নাম্বার অফ ভ্যালু দিয়ে ভাগ করি সেটাই মিন। আর মিডিয়ান হচ্ছে যে ডেটাকে যদি আমরা সাজাই, কোনো একটা অর্ডারে সাজাই, তো তাদের যে মিড ভ্যালুটা সেটা হচ্ছে মিডিয়ান। এগুলো হচ্ছে আমরা 9-10-এ অনেক প্রবলেম বা ঝামেলা করে শিখি। তো আশা করি এগুলো নিয়ে আবার ঝামেলা করব না। আমরা এখন শুধুমাত্র ডেটাটা ইনপুট দিব, এসপিএসএস এ জাস্ট লিখে দিব ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, সিলেক্ট করব, চলে আসবে। এখন আমাদের ক্যালকুলেশন করার কোনো সমস্যা নাই। আর লাস্টে হচ্ছে মোড। মোডটা আমরা মেইনলি ইউজ করব হচ্ছে নমিনাল এবং অর্ডিনাল যে ভেরিয়েবল টাইপ ছিল সেগুলোর ক্ষেত্রে। আর মোড মানে হচ্ছে কোন লেভেলটা সবচেয়ে বেশি সংখ্যক বার আসছে। যেমন আমি যদি ডেটাতে যাই এবং এখানে দেখি, এটা সিলেক্ট করে আমি জাস্ট এখানে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সটা দেখি, এখানে দেখতেছি মোড 4। তার মানে 4 যেটা ছিল, 4 কি ছিল, 4 ছিল হচ্ছে এই যে 4 কি ছিল খেয়াল নেই তো, 4 ছিল মনে হয় এই যে এগ্রি। তার মানে এগ্রি সবচেয়ে বেশি সংখ্যক বার আসছে, এটাই মোড। মোডটা তাহলে আমরা কোথায় ইউজ করতেছি, নমিনাল কিংবা অর্ডিনাল ডাটার ক্ষেত্রে। তারপর ছিল ও এখানে ছিলাম আমরা স্কিউনেস মানে কি। স্কিউনেস হচ্ছে একটা নতুন, মানে অনেকের কাছে নতুন হইতে পারে বাট অনেকে আশা করি আইডিয়া আছে। তো স্কিউনেস মানে হচ্ছে যে আমার ডেটাটা কতটুকু একটা নির্দিষ্ট ভ্যালুর দিকে স্কিউড। যেমন আমাদের বাংলাদেশের কি বলবো ইনকাম নিয়ে যদি একটু চিন্তা করি, সেখানে দেখবো যে বেশিরভাগ মানুষই হচ্ছে লোয়ার ইনকাম গ্রুপে, বাট খুব কম সংখ্যক মানুষই খুব হায়ার ইনকাম, ধরলাম যে মাসে তাদের 4 লাখ টাকা 5 লাখ টাকা ইনকাম, তারা হচ্ছে এই দিকটাতে। মানে এদিকে হচ্ছে পজিটিভ ভ্যালু আর এদিকে হচ্ছে আস্তে আস্তে কম। আমি যদি মনে করি এই পয়েন্টটা হচ্ছে জিরো, জুম করে দেখাই, এই যে এই পয়েন্টটা যদি জিরো হয় আর এই পয়েন্টটা যদি 10 লাখ টাকা হয়, তাহলে দেখেন 10 লাখ টাকার বা ধরেন 1 লাখ টাকার চেয়ে এই পর্যন্ত হচ্ছে 1 লাখ টাকা, তো এদিকে কিন্তু মানুষ খুবই কম বা এরিয়াটাও কিন্তু কম, তাই না? আর এই জায়গাটা তো হচ্ছে অনেক বেশি, যে এখান থেকে এই পর্যন্ত মানুষ অনেক বেশি, তার মানে হচ্ছে ম্যাক্সিমাম মানুষের ইনকামটাই আসলে এই রেঞ্জের মধ্যে, বাট এই রেঞ্জে খুবই কম মানুষের ইনকাম। এখন দেখেন আমরা যখন মিন করি বা এভারেজ করি, তো তখন কিন্তু এভারেজটা হচ্ছে এরকম পজিটিভলি স্কিউড ডাটার ক্ষেত্রে মানে সবচেয়ে সামনের দিকে থাকে। তো আমাদের যে কি বলে মাথা পিছু গড় আয় যেটা নির্ণয় করা হয়, সেখানে সমস্যাটাই হচ্ছে এইটা, যে আমাদের দেশে ইনইকুয়ালিটি বেশি থাকলেও, মানে বেশি থাকার কারণে, অর্থাৎ দেখা যাচ্ছে অনেক খুব বেশি মানুষ না, মানে অল্প সংখ্যক মানুষের ইনকাম খুব বেশি, তো তারা হচ্ছে এই গ্রাফটাকে টান দিয়ে এরকম করে ফেলে এবং মিনটা তখন আস্তে আস্তে এদিকে যেতে থাকে। তো যত বেশি মানুষ এদিকে থাকবে মিনটাও তত এদিকে সরতে থাকবে। মানে যত বেশি না, মানে এই দাগটা যত বড় হবে, লেজটা যত বড় হবে, মিনটা তত এদিকে সরতে থাকবে। বাট মানুষ কিন্তু বেশিরভাগ এদিকে না, মানুষ কিন্তু বেশিরভাগ এই সাইডটাতে। খেয়াল করছেন আমাদের এইটা হচ্ছে আমাদের দেশের যে মাথা পিছু গড় আয় যে নির্ণয় করা হয় সেটার প্রবলেম। যাই হোক, যেখানে ছিলাম সেটা দেখাই। তো স্কিউনেস মানে হচ্ছে ডেটা কতটুকু স্কিউড সেটা নির্ণয় করার একটা সিস্টেম। তো স্কিউনেসে আমরা ভ্যালু পাই, তো ভ্যালুটা যদি নেগেটিভ হয় তার মানে হচ্ছে সেটা নেগেটিভলি স্কিউড, যে এইটা সবার ডান পাশের গ্রাফটা। তো নেগেটিভলি স্কিউড ডাটার ক্ষেত্রে গ্রাফের যে লেজটা বা টেইল বলা হয়, তো সেটা হচ্ছে এই দিকে বাম দিকে বাঁকানো থাকে বা বাম দিকে বেশি থাকে। আর যদি এটা পজিটিভলি স্কিউড হয় সেক্ষেত্রে লেজটা হচ্ছে ডান দিকে বেশি থাকে।
তো বাংলাদেশের ইনকামটা হচ্ছে এই পজিটিভলি স্কিউড। বাট একটা আইডিয়াল ডেটা যদি আমরা চিন্তা করি, যে ডেটাটা খুবই আইডিয়াল, তো সেটা হচ্ছে এরকম সিমেট্রিক। তো সিমেট্রিকের ক্ষেত্রে স্কিউনেসটা হচ্ছে জিরো, স্কিউনেসের ভ্যালুটা থাকবে জিরো। তো এই ভ্যালুটা আমরা কোত্থেকে পাবো? এটা পাবো হচ্ছে আমরা যে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সে নেই, ধরলাম অ্যামাউন্ট বিল্ড, এটা ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সে যদি আমরা নজর দিই, আচ্ছা এখান থেকে আসতেছে না, এটা এইভাবে আনতে হবে, অ্যানালাইজ দেন ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স দেন ডেসক্রিপটিভস, এখান থেকে অপশনস, দেন এই যে ক্যারেক্টারাইজ পোস্টেরিয়র ডিস্ট্রিবিউশন, যেটা এখান থেকে হচ্ছে কার্টোসিস এবং স্কিউনেস, এই দুটো হচ্ছে সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করে কন্টিনিউ, দেন আমার টার্গেট ভেরিয়েবল যেটা, এটা আমি সিলেক্ট করে রাখলাম, দেন ওকে। এখন আসলে এখানে ওই যে লাস্টের দিকে তাকান, এখানে স্কিউনেসের ভ্যালুটা দেখাচ্ছে যে 0.180, আর কার্টোসিসের ভ্যালু দেখাচ্ছে -1.023। তো স্কিউনেসের ভ্যালুটা যেহেতু জিরোর চেয়ে অল্প একটু বেশি, তার মানে এটা পজিটিভলি স্কিউড। তাহলে এটার গ্রাফটা আসলে কেমন হওয়ার কথা? পজিটিভলি স্কিউড যেহেতু, এটার গ্রাফটা আসলে অনেকটা এরকম হবে। বাট ভ্যালুটা যেহেতু জিরোর চেয়ে খুব একটা বেশি না, সো আমরা ধারণা করতে পারি যে এটা মোটামুটি এরকমই, নর্মালের মতোই। তো ডেটা যখন অনেক বেশি হয়, তখন হচ্ছে আমরা গ্রাফ তৈরি করার মাধ্যমে এরকম শেপ কিরকম সেটা সম্পর্কে একটা আইডিয়া নেই। এটা ছিল স্কিউনেসের বিষয়টা। আর এবার কার্টোসিস। তো কার্টোসিস আমাদের ভ্যালুটা কি ছিল? এখানে আমাদের ভ্যালু আসছে এই যে কার্টোসিস স্ট্যাটিস্টিক, যেটা স্ট্যান্ডার্ড এরর না, কিন্তু কার্টোসিসের জায়গাতে স্ট্যাটিস্টিকের ভ্যালুটা, সেম ভাবে স্কিউনেসের জায়গায় স্ট্যাটিস্টিকের ভ্যালুটা, ঠিক আছে? তো কার্টোসিসের স্ট্যাটিস্টিকের ভ্যালুটা হচ্ছে -1.023। তো মাইনাস হওয়া মানে কি? -1 মানে হচ্ছে ইট ইন্ডিকেটস প্ল্যাটিকার্টিক। তো প্ল্যাটিকার্টিক মানে কি, এটা একটু দেখি। এই যে গ্রাফটার দিকে তাকান সবাই, প্ল্যাটিকার্টিক মানে হচ্ছে এটা খুব বেশি স্প্রেড, মানে এটার ডিসপারশনটা বেশি। আর একটা নর্মাল ডিস্ট্রিবিউশন কি ছিল, বা স্ট্যান্ডার্ড, যেটা আমরা একটু আগে যেটা দেখছিলাম, যে স্ট্যান্ডার্ড হচ্ছে এটা। তো স্ট্যান্ডার্ডের সাথে যদি আমরা কম্পেয়ার করি, প্ল্যাটিকার্টিকটা হচ্ছে স্ট্যান্ডার্ড হচ্ছে বেশি ছড়ানো, মাঝখানেরটা হচ্ছে সেই স্ট্যান্ডার্ড ডিস্ট্রিবিউশন কিংবা নর্মাল ডিস্ট্রিবিউশন যদি বলি। আর লেপ্টোকার্টিক মানে হচ্ছে নর্মালের চেয়ে উপরে থাকবে। আমার কথা কি শুনতে সমস্যা হচ্ছে কারোর? হ্যালো? না ভাই, ক্লিয়ার আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাঝে মাঝে শব্দ করেন, নইলে মনে হয় বুঝবো না যে আমি আছি কি নাই। ঠিক আছে, আচ্ছা। তো ল্যাপ্টোকার্টিক মানে হচ্ছে, আচ্ছা আচ্ছা, তো ল্যাপ্টোকার্টিক মানে হচ্ছে যে এদের মাঝে এই যে পিক ভ্যালুটা, বা কি বলতেছি, ল্যাপ্টোকার্টিক মানে হচ্ছে যে এইখানে এই নর্মালের চেয়ে অনেক বেশি থাকবে, উপরের দিকে থাকবে, মানে ছড়ানো কম থাকবে। যদি যে এই জায়গাটা যদি খেয়াল করেন, এটা কিন্তু এইভাবে উপরে উঠছে, আবার এইভাবে নিচে নামছে। তো দেখেন, নর্মালেরটা ছিল এইখান থেকে শুরু, আর এখান থেকে শুরু। আর প্লাটিকার্টিকেরটা দেখেন, সরি, লেপ্টোকার্টিকেরটা দেখেন এখান থেকে শুরু হয়েছে। তার মানে কিন্তু ওদের ডিসপারশনটা কম, নর্মালের চেয়ে কম ডিসপার্ট লেপ্টোকার্টিক। আর প্ল্যাটিকার্টিক হচ্ছে নর্মালের চেয়ে বেশি ডিসপার্ট। তো আমাদের ভ্যালুটা যেহেতু নেগেটিভ ছিল, তার মানে এদের ডিসপারশনটা নর্মালের চেয়ে বেশি, এবং একটু নিচে, মানে নিচু বা চ্যাপ্টা টাইপের। তো আমাদের ডেটা ইন্টারপ্রেট করতে গেলে কি হবে? যেহেতু -1.023, তার মানে হচ্ছে আমাদের ডেটার শেপটা প্ল্যাটিকার্টিক। আর কি আছে? আর কিছু নেই। তাহলে এই বিষয়, এইগুলো আমরা কোত্থেকে পাবো? এই যে এইগুলো আমরা কোত্থেকে পাবো? এগুলো পাওয়ার জন্য একটাই ওয়ে আছে, সেটা হচ্ছে এই মাত্র যেভাবে বের করলাম, এমন বিল্ডারটা বের করছি। তো আমরা এখন কয়েকটা একসাথে বের করি। তো কয়েকটা একসাথে বের করার জন্য আমি অ্যানালাইজে যাচ্ছি, সেখান থেকে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, দেন ডেসক্রিপটিভস, ঠিক আছে? এখানে ক্লিক করি, দেন এই যে আমি চাচ্ছি কল রেটেডটা এবং আওয়ার্স লকড, এই তিনটা ভেরিয়েবলের ডেসক্রিপটিভ মেথডস আমরা এখন বের করব। তো এই জন্য আমি তিনটা এখন সিলেক্ট করলাম, করে অপশনসে যাই। এখান থেকে আমাকে টিক মার্ক দিয়ে দিতে হবে যে আমার টার্গেট কি কি নেওয়া। আমি যদি মিন চাই, মিন দিব, দেন সাম, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, এটা হচ্ছে
কতটুকু ডিসপার্ট সেটা দেখার জন্য। দেন মিনিমাম, ম্যাক্সিমাম, ভ্যারিয়েন্স। তো আমি যেহেতু স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা সিলেক্ট করে দিছি, ভ্যারিয়েন্সটা আলাদাভাবে দেখার দরকার নাই। কারণ ভ্যারিয়েন্সটা আসলে এসেনশিয়ালি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের স্কোয়ার করলেই বের হয়ে যায়। বা এভাবে চিন্তা করি যে ধরলাম 4 একটা ভ্যালু আসছে। তো 4 এর স্কোয়ার যদি করেন কত আসছে? 16। তো সেই 16টা হচ্ছে ভেরিয়েন্স দেখাবে। তো আলাদা করে 2টা দেখার দরকার নাই, যেকোনো একটা দেখলেই হবে। তো আপনি যখন রিপোর্ট করবেন কোনো একটা ভেরিয়েবল সম্পর্কে, তখন যেকোনো একটা বললেই হবে। আপনি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এত বললেও হবে, কিংবা ভেরিয়েন্স এত বললেও হবে। তারপর হচ্ছে রেঞ্জ, এইটাও সিলেক্ট করে দিলাম। কার্টোসিস, কিউনেস, তো এই সব কিছু আমি সিলেক্ট করে রাখলাম। দেন কন্টিনিউ, দেন ওকে, চলে আসছে। এখানে দেখতে পাচ্ছি যে আমাদের টোটাল অবজারভেশন হচ্ছে 33টা। তো সবগুলো ভেরিয়েবলে 33টা করে দেখাচ্ছে। অ্যামাউন্ট বিল্ডে রেঞ্জ দেখাচ্ছে হচ্ছে 553.75। তো রেঞ্জ মানে কি? রেঞ্জ মানে হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু আর মিনিমাম ভ্যালুর মাঝে ডিফারেন্স কত সেটা। তো এখানে ম্যাক্সিমাম হচ্ছে 991.25, মিনিমাম হচ্ছে 37.50। এই দুইটার ডিফারেন্সই হচ্ছে রেঞ্জ। সাম হচ্ছে এত, মিন স্ট্যাটিস্টিক হচ্ছে 272.99। তারপর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন স্ট্যাটিস্টিক, মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত সেটা। তারপর স্কিউনেস হচ্ছে 1.180, স্ট্যাটিস্টিক সরি কার্টোসিস ভ্যালু হচ্ছে -1.023। কিছু বলবেন? মনীষা বিশ্বাস। আচ্ছা, এবার আরেকটা ওয়েতে আমরা এই জিনিসটা দেখবো যে কিভাবে অন্য একটা ওয়েতে আমরা ডেসক্রিপটিভ গুলো দেখতে পারি। অন্য একটা ওয়ে কি, সেটা হচ্ছে অ্যানালাইজে গেলে আবার এই ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এই জায়গাটা থাকি। আমরা কিন্তু আজকে মেইনলি এই অপশনটা নিয়েই কাজ করতেছি, আমরা এটার বাইরে খুব একটা যাচ্ছি না। আমরা টেবিলস দেখছিলাম, কাস্টম টেবিলস, আর হচ্ছে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স। এখানে একটা অপশন আছে এক্সপ্লোর, তো এটাতে ক্লিক করি। করার পর যে আমি আগে এগুলো করছিলাম, তো সো এগুলো আগে থেকে সিলেক্ট করা, আমি রিসেট দিয়ে দিচ্ছি। ওকে, এখানে আমি অ্যামাউন্ট বিলটা ডিপেন্ডেন্ট লিস্টে রেখে দিই। ডিপেন্ডেন্ট লিস্টে রাখতেছি আমি একটা নিউমেরিক ভেরিয়েবলকে। অন্যগুলাতে আমরা আপাতত না যাই, ওগুলাতে আমরা একটু পরে দেখবো। তো নিউমেরিক এটাকে ডিপেন্ডেন্ট লিস্টে রাখলাম। দেন স্ট্যাটিস্টিক্সে ক্লিক করি। এখানে দেখবেন যে ডেসক্রিপটিভস টিক মার্ক দেওয়া। ওকে, ঠিক আছে, কন্টিনিউ। দেন অপশনস, এখানেও কিছু দরকার নাই। প্লটস, এটা একটু এখানে হিস্টোগ্রামটা আমি সিলেক্ট করে দিই। কন্টিনিউ। হিস্টোগ্রামের পাশাপাশি দেখেন এখানে একটা সরি কোথায় কোথায় ছিল, সরি প্লটস। এখানে দেখেন একটা অপশন আছে নর্মালিটি প্লটস উইথ টেস্টস। তো তার মানে হচ্ছে আমরা সামনে যখন হাইপোথেসিস টেস্ট নিয়ে একটা সেশন থাকবে, তো সেদিন হচ্ছে আমরা এই জিনিসগুলো নিয়ে দেখবো যে নর্মালিটি প্লটস মানে কি, টেস্টস কি। তো আপাতত এইগুলো সিলেক্ট করে রাখলাম। করে এই যে এখানে ডিসপ্লেতে কিন্তু বোথ সিলেক্ট করা, অর্থাৎ স্ট্যাটিস্টিক্স এবং প্লটস দুইটাই দেখাবে। সো ওকে দিচ্ছি। নিচে যাই, এই যে অনেক কিছু চলে আসছে। তো এই তো এটা হচ্ছে এক্সপ্লোরের আউটপুট গুলো। আচ্ছা, এখানে হচ্ছে এক্সপ্লোরের আউটপুটটা, এবং এক্সপ্লোরের আউটপুটটা মোটামুটি আগেরটা হচ্ছে একটু সুন্দর। তো আগেরটা হচ্ছে এরকম লম্বি আসছিল, আর এখানে হচ্ছে নিচে 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 আসছে। এখানে হচ্ছে অ্যামাউন্ট বিল্ডের মিন দেখাচ্ছে, তারপর এই মিনের কনফিডেন্স ইন্টারভাল দেখাচ্ছে। কনফিডেন্স ইন্টার মানে কি সেটা আমরা দেখবো পরে। তারপর 5% ট্রিমড মিন দেখাচ্ছে। তো 5% ট্রিমড মিন মানে কি? তো এটা মানে হচ্ছে যে আমাদের ডেটাটাকে যদি আমরা অ্যাসেন্ডিং কিংবা ডিসেন্ডিং অর্ডারে সাজাই, সাজানোর পর টপ 5 টপ 2.5% এবং বিলো 2.5% বা নিচের 2.5%, এগুলোকে যদি আমরা বাদ দিয়ে দিই, তারপর যে ডেটাগুলো পাবো সেগুলোর মিন হচ্ছে এই 269.1604। তো 5% আসছে হচ্ছে ওই উপরের 2.5% আর নিচের 2.5%,
যোগ করি আসলে। এটা কি ক্লিয়ার? ট্রিম মিনের বিষয়টা ক্লিয়ার? কারো প্রশ্ন আছে এটা নিয়ে? জি ক্লিয়ার। আচ্ছা, তো তারপরে দেখতেছি মিডিয়ান। আচ্ছা, ট্রেন্ড মিনটা কখন দরকার হয় সেটাও একটু বলি। আমাদের ডেটাতে যদি আউটলায়ার্স থাকে, যেমন একটু আগেই বলছিলাম যে আহ, আমাদের দেশের ইনকাম ইনকাম ধরলাম 5 লাখ 10 লাখ টাকা। তো 5 লাখ 10 লাখ টাকা তো খুব বেশি মানুষ ইনকাম করে না, অল্প সংখ্যক মানুষ। তো অল্প সংখ্যক মানুষের ইনকামটা যদি আমাদের এই গড় যখন ক্যালকুলেট করি সেখানে নিয়ে চলে আসি, তখন দেখা যাচ্ছে যে আমাদের এভারেজটা একটু মানে ওদের ওদের দ্বারা একটু প্রভাবিত হচ্ছে। অ্যারিথমেটিক মিন কিন্তু এরকম ইনফ্লুয়েন্সিয়াল অবজারভেশন দ্বারা থাকে বা তাদের দ্বারা হচ্ছে একটু প্রভাবিত হয়। তো সেক্ষেত্রে আমরা এই ট্রিমড মিনটা ইউজ করতে পারি ওই ধরনের অবজারভেশন বাদ দেওয়ার জন্য। তো সাধারণত এটা একটা মানে স্ট্যান্ডার্ড ধরে নেয় 5%। অনেকে হচ্ছে কমও ইউজ করে, বেশিও ইউজ করে, বাট 5% ইউজ করাটাই স্ট্যান্ডার্ড। দেখেন এখানে আমাদের অ্যাকচুয়াল মিন যেটা ছিল সেটা হচ্ছে 272.9924। বাট আমরা যখন হায়ার হায়ার 2.5% এবং লোয়ার 2.5% বাদ দিয়ে দিছি, তখন আমাদের মিনটা হয়ে গেছে 269.1604। তো তার মানে একটু কমে গেছে। কমে গেছে মানে কি, যে আমাদের ডেটাতে হয়তো হায়ার ভ্যালু একটু বেশি ছিল, সেখানে ইনফ্লুয়েন্সিয়াল কিছু অবজারভেশন ছিল। আচ্ছা, তার বাংলাদেশের মাথাপিছু ইনকামের জন্য কি পরিমাণ মিন ট্রিম করে এটার জানা আছে? আসলে করে কি না আমি সেটাও জানি না, কারণ আমাদের এখানে ক্যালকুলেশন গুলো খুব একটা স্বচ্ছ না। স্বচ্ছতার সাথে কাজগুলো তো মানে সবকিছুই সবাই জানতে পারতো। আমাদের যে ইকোনমিক যে বিষয়গুলো আছে, যেমন জিনি ভাইয়া আমার কোএফিসিয়েন্ট। আমার একটা প্রশ্ন ছিল ভাইয়া। হ্যাঁ ভাইয়া বলেন। ভাইয়া আপনি যে রিসেটের ব্যাপারটা বললেন, তো প্রত্যেকবার ভেরিয়েবলের হিসাবটা করার পর কি প্রত্যেকটা নতুন নতুন করে যখন আমরা এই হিসাবটা করব, মেইন সমাধানটা বের করব, তখন কি প্রতিটার বেলায় এভাবে রিসেট দিয়ে নিতে হবে নতুন নতুন করে আসার পরে? এটা ডিপেন্ড করতেছে, যেমন দেখেন আমি যদি এখন ক্রস স্টেপসটা ওপেন করি, ওপেন করে দেখবো যে রোতে Q1, কলামসে কলফ্রেম ইয়েস এগুলো ইয়েস। অলরেডি চলে আসছে। তো আমি যদি এখন অন্য কিছু আনতে চাই, যে ধরলাম Q1 এর জায়গায় Q2 নিব, আমাকে তো হয় এইভাবে এটাকে বাদ দিয়ে এখানে নিয়ে আসতে হবে, অথবা রিসেট করলে সবকিছু আগের মতো হয়ে যাবে। এবং রিসেটের বিষয়ে মাথায় রাখবেন যে আপনি যদি এই যে এই যে অপশনগুলো ছিল স্ট্যাটিস্টিক্স এর ভিতরে অনেকগুলো অপশন ছিল, আপনি যদি আগের বার যখন অ্যানালাইসিস করছেন তখন যদি এখানে কোনো একটা এরকম টিক মার্ক দিয়ে রাখতেন, সেটাও কিন্তু চলে যাবে। ঠিক আছে? তো এটা ডিপেন্ড করতেছে আপনি কি কাজ করতে চাচ্ছেন। যেমন আমি যদি এখন জাস্ট আরেকবার দেখাই, আমি যদি এখন চলে গেছে। আচ্ছা, মনে করি একটু আগে যেটা দেখাইছিলাম Q1টা আমি এখান থেকে সরাইছিলাম, এরকম এরকম কিছু একটা ছিল মনে করি। তো আমার টার্গেট যদি জাস্ট একটা চেঞ্জ করে অন্যটা ঢুকানো হয়, তো আমার তো তখন রিসেট দেওয়ার কোনো দরকার নাই, তাই না? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, আমি আরেকটু বিরক্ত করি, সেটা হলো মানে আমার কথা হলো আমি কাজটা করলাম, করার পরে এটাকে আমি রিসেট দিয়ে বের হয়ে যাব, নাকি অটোমেটিক আর যে কাজটা করব এই কাজটা করার পরে এটা সমাধানটা কি ভিতরে থেকে যাবে? এটা কি ধরেন থেকে আপনি যাবে অন্য যাতে কারো আমি কম্পিউটারে, ইয়াতে এমএস ওয়ার্ডে নিয়ে যাতে আমি এটা আমার একটা রেকর্ডটা যাতে আমি ওখানে পাবলিশ করতে পারি? আমি আপনার কোশ্চেনটা বুঝি নাই, বাট আমি ও একটু আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি একটু পরে হ্যাঁ ভাইয়া, ব্যাক আমি করতেছি রিপিট বিষয়টা করছি। নিয়ে। আচ্ছা ও আমি এখনই দেখাবো, কারণ আমার এই অ্যানালাইসিসের বা আজকে ডেসক্রিপটিভ অ্যানালাইসিসের বিষয়গুলো শেষ। আমি এখন আউটপুটে চলে যাব, তখনই হয়তো একটু ক্লিয়ার হবেন যে আসলে ওকে। ওইখানে কাজ হয় কিনা। ওকে, থ্যাংক ইউ। তো দেখেন আমার আউটপুটের টেবিল, এগুলো কিন্তু এক একটা টেবিল, এটা কিন্তু একটা টেবিল, এগুলো কিন্তু এক একটা টেবিল। টেবিলের সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে এই যে এটা কিন্তু একটা টেবিল, ঠিক আছে? তো এই টেবিলটা এখানে যেরকম ফরম্যাটে দেখাচ্ছে, আমরা কিন্তু চাইলে এই ফরম্যাটটা চেঞ্জ করতে পারবো। যদিও টেবিল পরবর্তীতে ওয়ার্ড ফাইলে নিয়ে চেঞ্জ করা যাবে, বাট আপনাদের নিজস্ব প্রেফারেন্স থাকতেই পারে, তো সেক্ষেত্রে সেটাও চেঞ্জ করা যাবে। তো চেঞ্জ করার জন্য এই এডিটে যাবেন, সেখান থেকে অপশনসে যাবেন। অপশনসটা হচ্ছে এসেনশিয়ালি আপনাদের মোবাইলের সেটিংস। তো সেই সেটিংসটা হচ্ছে এই অপশনস। ওইখানে দেখবেন যে অনেকগুলো জিনিস আছে, জেনারেল আছে, তারপর ল্যাঙ্গুয়েজ আছে। জেনারেলে দেখেন ভেরিয়েবল লিস্ট। আমরা যখন যে ডায়ালগ বক্স ওপেন করি, তখন তো আমাদের লেভেলস দেখায়। তো আমি যদি শুধু ভেরিয়েবলসের নেমসগুলো আগে দেখতে চাই, যেমন আমি কিন্তু কাজ করার পর দেখা গেছে যে বারবার এরকম যখন করি, তখন এই যে আমাকে লেভেলস গুলো দেখাচ্ছে। তো আপনি যদি চান যে বাই ডিফল্টই ভেরিয়েবলস গুলো থাকুক, তো সরি, তো সেক্ষেত্রে ওই এডিটে গিয়ে, তো আপনার যে এসপিএসএস আছে ইনস্টল করা, সেখানে গিয়ে এই জেনারেল অপশন থেকে
ভেরিয়েবল নেমসটা আপনি সিলেক্ট করে দিতে পারেন, সিলেক্ট করে অ্যাপ্লাই করে দেবেন। ওকে, পরের বার যখন আপনি ডায়ালগ বক্সটা ওপেন করবেন দেখবেন যে আপনাদের শুধু ভেরিয়েবল নেমটা দেখাচ্ছে, লেভেলসটা দেখাবে না। তো লেভেলসটা দেখার জন্য তখন হচ্ছে এই রাইট বাটন ক্লিক করে ডিসপ্লে ভেরিয়েবল লেভেলস সেটা দিতে হবে। আরেকবার যাই অপশনসে, যেটা দেখানোর জন্য এখানে আসছিলাম সেটা হচ্ছে আপনি একটু এক্সপ্লোর করবেন যে এখানে কি কি আছে, জাস্ট দেখবেন কি কি আছে, জিনিসগুলো কি, মাঝে মাঝে ভুল করবেন, ভুল করে করে শিখবেন। এখানে পিভট টেবিলস নামে যে জিনিসটা আছে সেটাই আমার এখন টার্গেট। তো বাই ডিফল্ট হয়তো আপনাদের ক্লাসিক ডিফল্ট কিংবা সিস্টেম ডিফল্ট এরকম কিছু একটা আছে, সিস্টেম ডিফল্ট থাকতে পারে। তো এগুলো ছাড়া এই যে এসপেসেস আরো অনেকগুলো থিম আছে, যেমন ইস্টার এগ নামের একটা থিম, তো ফার্স্ট এগ ফরেস্ট নামের একটা থিম, তারপর মনো কালার কন্ট্রাস্ট নামের একটা থিম। তো আপনাদের যেটা মনে হয় প্রেফারেবল, যেমন এপিএসেন্স শেরিফ একটা, এরকম যদি কোনো কোনো কিছু থাকে যে যেটা আপনার প্রেফারেবল সেটা হচ্ছে আপনারা সিলেক্ট করে অ্যাপ্লাই করে দিবেন, দেন ওকে দিয়ে দিবেন। তো এটা অ্যাপ্লাই হয়ে গেছে, যেখানে হচ্ছে একটা কোড জেনারেট হয়েছে যে সেট টেবিল লুক ইকুয়াল টু এটা। তো এখন যদি আমি একটা টেবিল জেনারেট করি, কোনটা, এটা দিয়ে জেনারেট করি, আমি সেম কাজটা আরেকবার করতেছি, ফার্স্ট করে ফেলি। ওকে, এই যে দেখেন টেবিলটা এখন কেমন দেখাচ্ছে, মানে একটু আগে একটু সুন্দর ছিল, এখনটা আমার কাছে সুন্দর লাগতেছে না। তো আমি আবার আগের টেবিলটা ব্যাক করব, আগের টেবিলটা ব্যাক করি, এডিট, অপশনস। সো আমি ক্লাসিক সিস্টেম ডিফল্ট যেটা সেটা ইউজ করতে চাচ্ছি, সো আমি সেটা সিলেক্ট করে অ্যাপ্লাই দিচ্ছি। ওকে, আমি যদি আবার টেবিলটা রান দিই, ওকে, টেবিলটা এখন সুন্দর দেখাচ্ছে, আমার কাছে এটা ভালো লাগে তো আমি এটা দিয়ে রাখছি। তো আপনাদের জন্য অন্য কিছু ভালো লাগে তো আপনারা সেটা দিবেন। এবার দেখবো হচ্ছে কিভাবে এই যে এতক্ষণ ধরে যা যা করলাম গত 1 ঘন্টা ধরে, একদম শুরু থেকে 1 ঘন্টা ধরে অনেক কিছু রান দিছি, অনেক কিছু অ্যানালাইসিস করলাম, সেগুলো আবার এখানে দেখা যাবে। এই যে এই পাশে হচ্ছে সবগুলো দেখাচ্ছে, আউটপুট, ফ্রিকোয়েন্সির একটা, ফ্রিকোয়েন্সি আরেকটা, তারপর ফ্রিকোয়েন্সি আরেকটা, ক্রস স্টেপ শুরু হয়েছিল, এরপর এখানে ক্রস স্টেপ এখানে আরেকটা। এখান থেকেও নেভিগেট করা যাবে, এভাবেও নেভিগেট করা যাবে, এখান থেকেও নেভিগেট করা যাবে। তো নেভিগেট করা হয়ে গেল, এখন কথা হচ্ছে এই যে সবগুলো আউটপুট, আমি যদি চাই যে আজকে আমি অনেক কিছু কাজ করছি সেগুলো আমি সেভ করে রাখবো, তো সেভ করে একটা ওয়ে হচ্ছে এই যে ভিউ আর উইন্ডোটা এটাকেই সেভ করে ফেলা। এইটা সেভ করার জন্য তো একটা ওয়ে আছে, জাস্ট এখানে সেভে ক্লিক করবেন, সেভ, তারপর আপনি যেখানে সেভ করতে যাচ্ছেন সেখানে যাবেন। তো আমি সেভ করব হচ্ছে আমাদের যে ফোল্ডারটা আছে সেখানে, ক্লাস 3, সেখানে আউটপুট, আউটপুট ক্লাস 3 এই নামে আমি সেভ করতেছি। সেভে ক্লিক করার আগে একটু দেখি কি কি আছে আর অপশনস। এখানে লক ফাইল টু প্রিভেন্ট এডিটিং ইন স্মার্ট রিডার, আর হচ্ছে এনক্রিপ্ট ফাইল উইথ পাসওয়ার্ড। তো এগুলো আমার দরকার নেই, আমি জাস্ট সেভ করি। সেভ, সেভ হয়ে গেছে এবং আমি দেখবো যে নামটা চেঞ্জ হয়ে গেছে, আউটপুট ক্লাস 3.spv। এক্সটেনশনটা খেয়াল করেন, এক্সটেনশনটা হচ্ছে এসপিভি। আমি যদি ডেস্কটপে যাই এবং ফোল্ডারটাতে ঢুকি, ফোল্ডারটা ঢুকলে দেখবো যে আমার কল সেন্টার ডাটা যেটা ছিল সেটার পাশাপাশি একটা নতুন ফাইল তৈরি হয়েছে, তো যেটা টাইপ হচ্ছে এসপিএস স্ট্যাটিস্টিক্স আউটপুট ডকুমেন্ট। ঠিক আছে, এখন এইটার সমস্যাটা হচ্ছে যে আপনি যদি এটা কারোর সাথে শেয়ার করেন যার কম্পিউটারে এসপিএস নাই, সে কিন্তু এটা ওপেন করে দেখতে পারবে না। তার মানে হচ্ছে এইটা ওপেন করার জন্য এই যে ডট এসপিভি যে ফাইলগুলো আছে সেগুলো ওপেন করার জন্য আপনার কম্পিউটারে এসপিএস থাকা লাগে। তো যাদের নাই তাদের সাথে কিভাবে শেয়ার করবেন, যে কোডও দেখতে পারবে, কোড মানে হচ্ছে এই যে এগুলো, যে প্রত্যেকটা আমরা যখন প্রত্যেকটা কাজ করি তখন কিন্তু একটা কোড জেনারেট হয়। তো সেই সেই কোডগুলো হচ্ছে এই যে এগুলো, যে এটা একটা কোড, এটা একটা কোড, এটা একটা কোড, এটা কিসের কোড, এটা হচ্ছে এই যে কোনটা, এটা সম্ভবত এক্সপ্লোরার কোড। আচ্ছা যাই হোক, তো এই সব কিছুই যদি আমরা শেয়ার করতে চাই কারোর সাথে, তো তখন হচ্ছে আমরা এটা এক্সপোর্ট করব এই ফাইলটাকে বা আউটপুটটাকে। তো এক্সপোর্ট করার জন্য ফাইলে যেতে হবে, দেন এই যে এক্সপোর্ট,
এটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করলে দেখবেন যে বেশ কিছু জিনিস আছে, বাট আমাদের টার্গেট হচ্ছে দুইটা। এটা হচ্ছে যে অবজেক্টস টু এক্সপোর্ট, এখানে আপনারা অল ভিজিবল সিলেক্ট করবেন, অল না কিন্তু অল ভিজিবল। তারপর হচ্ছে কোথায় সেভ করতে চাচ্ছেন সেটা, তো আপনি ব্রাউজে যাবেন, আমি ব্রাউজে যাচ্ছি, তারপর আমার ফোল্ডারতে যাচ্ছি থার্ড ক্লাস, সেখানে ফাইলের নেমটা কি, ফাইলের নেমটা আমি দিব হচ্ছে আউটপুট ক্লাস 3, সেভ। আর কিছু কি করতে হবে না, আর কিছু করব না। এখানে টিক মার্ক দেওয়া আছে ওপেন দ্য কন্টেনিং ফোল্ডার, তো আমি যখন ওকে দিব তখন হচ্ছে এই ফাইলটা যেখানে সেভ হবে সেই ফোল্ডারটা ওপেন হয়ে যাবে। আমি ওকে ক্লিক করি, সেভিং দ্য এক্সপোর্ট টু এ ফাইল, একটা ডায়লগ বক্স আসছিল, তারপরে এই ফোল্ডারটা ওপেন হয়েছে। আমরা সেখানে দেখবো যে এখানে একটা ডক ফাইল তৈরি হয়েছে যেটা এতক্ষণ ছিল না। তো যদি এখন এটা ওপেন করেন, ওপেন করতেছি, আচ্ছা ওপেন করে দেখা যাচ্ছে যে এই যে এখানে প্রথমে হচ্ছে কিছু কোড যেগুলো ওই ফাইলে সরি আউটপুটের সবার শুরুতে ছিল। আউটপুটে যদি যাই, সবার শুরুতে হচ্ছে এগুলো ছিল, এগুলো এখন আমরা ওয়ার্ডে দেখতে পারবো। তারপর ফ্রিকোয়েন্সি, দেন টেবিলটা, যে টেবিল অন্যটা, এভাবে হচ্ছে একদম লাস্ট পর্যন্ত কত পেজ আসছে, 17 পেজ। তো 17 পেজ সবগুলো হচ্ছে এই টেবিল, তারপর কোড সবকিছু এখানে দেখাবে। তার মানে আমার আসলে একটা হিস্ট্রি চলে আসছে যে আমি আসলে কি কি কাজ করছি, সবকিছু আসলে এখানে দেখা যাচ্ছে। সামনের দিন হয়তো আমরা একটু শিডিউলটা দেখে নিই। হ্যাঁ, সামনের দিন প্রথমে হচ্ছে আমরা এই সিনট্যাক্স গুলো কিভাবে ইউজ করতে সেটাও দেখবো। কোথায় সিনট্যাক্স, কোথায়, এই যে একটা সিনট্যাক্স, এগুলো হচ্ছে কিভাবে রিপ্রোডিউসিবিলিটিতে এই জিনিসগুলো কাজে লাগে সেটা হচ্ছে আমরা সামনের দিন দেখবো। তো এই যে একটা টেবিল, এই টেবিলটা কিন্তু সিলেক্ট করা যায়, এটা ওয়ার্ড ফাইলের টেবিল। তো আপনার চাইলে হচ্ছে এই যে এই পুরো রোটা ডিলিট করতে পারবেন। ডিলিট ডিলিট হয়েছে না, ডিলিট হয়নি, আচ্ছা যাই হোক, মার্জ করতে হবে আর কি। তো এভাবে হচ্ছে এখন কলামগুলো টেবিলটা নিয়ে কাজ করতে পারবেন আপনাদের পেপারে বা রিপোর্টে। আরেকটা জিনিস হচ্ছে আউটপুটটা কিন্তু চাইলে একটু ইন্টারেক্টিভ করতে পারি আমরা, সেটাও করা যায়। সেটা করার জন্য আমরা একটা HTML ফাইল হিসেবে ওয়েব রিপোর্ট হিসেবে আমরা ইম্পোর্ট করতে পারি, সরি এক্সপোর্ট করতে পারি। তো সেটার জন্য হচ্ছে যে এক্সপোর্ট অ্যাজ এ ওয়েব রিপোর্ট, এখানে ক্লিক করতে হবে। দেন কোথায়, থার্ড ক্লাস এই ফোল্ডারটাতে এই নামে, ঠিক আছে, সেভ। সেভ দিলে এই যে ফোল্ডারটা যেটা ছিল আমাদের থার্ড ক্লাসের, ওখানে একটা, কোথায় আসে না কেন, আচ্ছা হ্যাঁ চলে আসছে, ওখানে হচ্ছে একটা HTML ফাইল, HTM ফাইল ওপেন হবে, ঠিক আছে। এটা যদি ওপেন করি, স্ক্রিন দেখা যাচ্ছে তো, হ্যালো, জি দেখা যাচ্ছে। জি ভাইয়া, জি দেখা যাচ্ছে। তো এখানে হচ্ছে এরকম ওয়েব রিপোর্ট হিসেবে যেমন দেখেন এখানে সিলেক্ট করা যাবে অনেক কিছু। কল ফর্ম সিলেক্ট করলে যে টেবিলটা দেখাচ্ছে, তারপর ইভেন ওয়ার্নিংও দেখাচ্ছে, টেবিল, আরেকটা টেবিল, এভাবে হচ্ছে ওয়েব রিপোর্ট হিসেবেও জিনিসগুলো শেয়ার করা যাবে আপনার যাদের সাথে হয় টিমের সাথে কাজ করতেছেন তাদের সাথে এগুলো শেয়ার করা যাবে। আর কথা হচ্ছে যে এখানে তো সব কিছুই চলে আসছে, আমি যদি স্পেসিফিক কিছু জিনিস চাইতাম যে স্পেসিফিক এগুলাই আমার আউটপুটে থাকুক, তো সেইটা কিভাবে করব, সেটা করার জন্য ওই যে আবার ফাইলে যাব, দেন এক্সপোর্টে যাব, খেয়াল করেন এখানে একটা ইয়া হয়ে গেছে, ও সিলেক্টেডটা আসে নাই, কারণ হচ্ছে আমি কোনো টেবিল সিলেক্ট করে রাখি নাই। যেমন আমার যদি এটা, এটা আর এটা, এই তিনটা টেবিল দরকার হয়, সেক্ষেত্রে আমি কি করব, আমি যে টেবিলটা সিলেক্ট করলাম একটা মাউসের একটা ক্লিকের মাধ্যমে, দেন কিবোর্ডে কন্ট্রোল চেপে ধরে অন্য টেবিলটা সিলেক্ট করতেছি, এটা সিলেক্ট করলাম, এখন দুইটা সিলেক্টেড, এই যে এখানে কিন্তু দেখাচ্ছে কোনগুলো সিলেক্টেড, বাম দিকে খেয়াল করেন এখানে দেখাচ্ছে কোনগুলো সিলেক্টেড। তারপরে মনে করলাম যে এইটা আমার দরকার, তো এটাও সিলেক্ট করব, যেখানে দেখাচ্ছে এটা সিলেক্টেড।
তারপর নিচে নামি, মনে হলো যে এটাও সিলেক্ট করব, এটাও সিলেক্টেড। তাহলে আমার টোটাল কয়টা টেবিল এখন সিলেক্ট হয়েছে? চারটা, একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে এই তিনটা টেবিল এখন সিলেক্টেড। আর একটা গ্রাফ সিলেক্ট করি আমি। গ্রাফ কোথায়? ধরলাম যে এই গ্রাফটা আমি সিলেক্ট করব, একটা হিস্টোগ্রাম। এটাও ক্লিক করলাম, তাহলে এটা এখন সিলেক্টেড। তাহলে আমার এখন একটা গ্রাফ আর কয়েকটা টেবিল। তো ফাইলে যাই, এক্সপোর্ট, দেন এখানে এই যে একটা অপশনটা এখন আসছে সিলেক্টেড। যদি এখানে সিলেক্টেডটা আপনি দেন, দেওয়ার পর আমি একটু চেঞ্জ করে দিই নেম দিচ্ছে হচ্ছে আউটপুট ক্লাস সিলেক্টেড 3। আচ্ছা আচ্ছা, আউটপুট ক্লাস 3 সিলেক্টেড। হ্যাঁ, এই নামে আমি এখন একটা ফাইল তৈরি করতেছি। সেভ দিলাম, দেন ওকে। লোডিং। হ্যাঁ, ফোল্ডারটা চলে আসছে। তো দেখা যাচ্ছে যে এই নামে একটা ফাইল ক্রিয়েট হয়ে গেছে। তো সেখানে যদি ডাবল ক্লিক করি, ফাইলটা এখন ওপেন হবে। সো দেখি এখন সব ঠিক আছে কিনা। 1 2 3 চারটা টেবিল এবং একটা প্লট, সব চলে আসছে। এবং প্লটটা কিন্তু ইন্টারেক্টিভ না। আমি প্লট ইন্টারেক্টিভের বিষয়টা বলি। আমি যদি আরেকবার যাই এখানে, এই যে এটাকে যদি আমি এখন এইভাবে কপি করি, রাইট বাটন ক্লিক, দেন কোথায় গেল, কপি এস, ওয়েট এ মিনিট, এই যে এখানে কপি এস মাইক্রোসফট অফিস গ্রাফিক্স অবজেক্ট। যদি এইটা সিলেক্ট করে কপি করি, তাহলে আমি এটা ওয়ার্ড ফেলে নেওয়ার পর একটা মাইক্রোসফট ওয়ার্ডের গ্রাফ হিসেবে আমি এটাকে এডিট করতে পারবো। পেস্ট করে দিই। এটা কিন্তু অনেকটা মানে আমরা যারা এক্সেলের সাথে যদি পরিচিত হই সেরকম হয়ে গেছে। আচ্ছা এইখানে, আচ্ছা এই ফাইলটাতে কাজ করা যাচ্ছে না, কারণ হচ্ছে এটা একটা ডক ফাইল, docx, যেটা docx ফাইল যদি হইতো তাহলে হচ্ছে আমরা এটা এইভাবে কাজ করতে পারতাম, এডিট করতে পারতাম। তো আপাতত এটা এখানে এডিট করা যাবে না। তো আপনারা যখন এগুলোকে ইম্পোর্ট করবেন, ইম্পোর্ট করার পর কষ্ট করে টেবিলগুলোকে আপনার যে রিপোর্ট, অ্যাকচুয়াল রিপোর্ট, সেখানে নিয়ে গিয়ে কাজ করবেন, এখানে কাজ করবেন না। আর এই যে প্লট যেটা ছিল, প্লটটাকে এখানে নিয়ে আসবেন না, মানে ডক ফাইলে আনবেন না, সরাসরি আপনার রিপোর্টে নিয়ে যাবেন, যেটা docx ফরম্যাটে আছে। ঠিক আছে? এরকম ছোটখাটো ইস্যু আস্তে আস্তে আসবে, কাজ করতে গিয়ে কিছু কিছু ইস্যু আসে যেগুলো আসলে মানে সবসময় মাথায় থাকে না, বলতে মনে থাকে না। যখন হচ্ছে আপনার প্র্যাকটিস করবেন, তখন কোনো কোয়েশ্চেন থাকলে গ্রুপে জানাবেন, তাহলে দেখা যাবে যে আপনার যে প্রবলেমটা হয়েছে সেই প্রবলেমটা অন্য কারো হইতে পারে, তার তখন সেই প্রবলেমটা হবে না। তো এই জিনিসগুলো হচ্ছে একজন আরেকজনকে সাহায্য করার মাধ্যমে শিখতে হয়। তো আজকে ক্লাসটা এই পর্যন্তই ছিল। একটু দেখে নিই কয়জন আছে। 25 জন। ওকে, সবাই একটু থাকেন, আমি একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। আজকের ক্লাসে কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, আহ, একটা ভাইয়া যে কোয়েশ্চেন করছিলেন, একটু এখন বলবেন আরেকবার। হ্যাঁ হ্যাঁ ভাই, বলছি। হ্যাঁ বলেন। সেটা হলো আমি বলতেছি, ধরেন যেটা আমরা রেকর্ড করলাম, আমার এই মুড বলেন বা মিডিয়ান বলেন, এগুলোতে আমি কাজ করতেছি, কাজ করাকালীন আমি যদি আরেকটা কাজে যাই, মানে আরেকটা স্টেপে যেতে চাই, তখন কি আমার এটাকে অটোমেটিক রিসেট দিলে কি আমার আগের রেকর্ডটা আগের রেকর্ডটা কেটে যাবে? মনে করেন যে আপনি এটা করতেছেন, ডেসক্রিপটিভ মেজার বের করতেছেন আওয়ার্স লগডের জন্য, অ্যামাউন্ট বিল্ডের জন্য। তো আপনার টার্গেট কি? ধরেন ওকে করলেন, এই যে এগুলো আসলো, হ্যাঁ এখন কি করবেন? হ্যাঁ, এখন হ্যাঁ, আমি তো আমার রিপোর্টটা পাইলাম, এখন এটা কি করব একটু দেখান প্লিজ আবার। এখন এটাকে কি করতে চাচ্ছেন? ধরেন এটাকে আমি আমার আমার রিপোর্টে আমি শো আপ করব। ও জাস্ট এটাকে কপি করতে পারেন, এভাবে কপি, হ্যাঁ অথবা হ্যাঁ, কপি যাতে এটা এটা পরবর্তীতে মিসিং না হয়, এটাই আর কি। মানে এটা এখানেই থাকবে। ওকে জি। জাস্ট আপনি সেভ করে নাম দিবেন, সেভ
ওই যে আমি যেভাবে আউটপুটটা সেভ Message- করলাম না, সেভ করে দিবেন জাস্ট, তাহলেই হবে। এটা আগের গুলো যেগুলো ছিল Okay, সেগুলোর সাথে সেভ হয়ে যাবে, মানে ওগুলোর উপরে সেভ হবে, কোনো কিছু রিপ্লেস হবে না, জাস্ট একটার পর একটা অ্যাড হইতে থাকবে। okay. That was my question. আচ্ছা, I got answer. মনে করেন Thank আপনি you. বছরের জানুয়ারি মাসে একটা কাজ করছেন, ঠিক আছে? তো আপনার জানুয়ারি মাসে কাজ করার পরে এই কোডগুলো জেনারেট হয়েছিল, দেন এই আউটপুটগুলো আসছিল, আপনি ফাইলটা সেভ করে রাখছেন। জুন মাসে গিয়ে আপনি আরেকটা কাজ করছেন এই ফাইলটার উপরেই, মানে আউটপুট এটা ওপেন করছেন, ডাটা একটা ওপেন করছেন, আউটপুটগুলো এখানে আসতেছে। তো একটার পর একটা স্ট্যাক হইতে থাকবে যখন আপনি সেম আউটপুটটার উপরে কাজ করতেছেন। Thank you, ভাই। Thank you. আচ্ছা, না এটা সামনের দিন, যে আমরা সামনের দিন সিনট্যাক্স নিয়ে কাজ করবো, তো সেই দিন হচ্ছে এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবেন, যে আপনার কোনো কিছুই হারাবে না আসলে। আপনি এই কাজটা 10 বছর পরেও সেম ভাবে রেপ্লিকেট করতে পারবেন। এই রেপ্লিকেশনের জন্যই আসলে মানে এসপিএসএস কিংবা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো মানুষ বেশি ইউজ করে। এক্সেল, মানে এক্সেলের বদলে, কারণ এক্সেল কিন্তু খুব ইজি একটা জিনিস, বাট এক্সেল কেন ইউজ করে না? কারণ হচ্ছে রেপ্লিকেবিলিটিটা নাই। জি, জি ভাই। আর এক এক কয়েক সেকেন্ড একটু ওয়েট করেন, আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেই। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ, আমি অ্যাটেন্ডেন্স নিয়ে ফেলছি। আর আমি ফাইলগুলো দিয়ে দিব আমার আজকে। একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। আচ্ছা, আমরা যদি কোনো ধরনের গুগলের মাধ্যমে যদি কোনো ধরনের কোশ্চেনিয়ার তৈরি করে ওখান থেকে যদি ডাটা এখানে ইম্পোর্ট করতে চাই, তাহলে সেক্ষেত্রে কিভাবে হচ্ছে ডাটাগুলো কি ইম্পোর্ট করা যায়, মানে এসপিএসএস এর মাধ্যমে রিড করানোর জন্য? আচ্ছা, গুগল ফরম্যাট ডাটাগুলো তো আপনারা পাবেন, মানে ধরেন একটা গুগল ফর্মের মাধ্যমে আপনি ডাটা নিলেন, তারপর সেই ডাটাটা আসলে গুগল শিটসে যায়, ঠিক আছে? তো গুগল শিটস থেকে কিংবা সিএসভি আকারে সেগুলো ডাউনলোড করা যায়, এটা জানেন তো? হ্যাঁ 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 তো আপনি তো তাহলে ডাউনলোড করছেন সিএসভি ফরম্যাটে, তো সিএসভি ডাটাগুলো তো হ্যাঁ। এসপিএসএস এ রিড করা যায়। এটা এই যে ফাইলে গিয়ে দেন ইম্পোর্ট ডাটা, দেন হচ্ছে এই যে সিএসভি ডাটা। আমি একটা সিএসভি ডাটা আমি রিড করে দেখাচ্ছি এখন। তার আগে আচ্ছা, সিএসভি ডাটাতে ক্লিক করলাম, ফার্স্ট ক্লাস চলে যাই, সম্ভবত ওখানে কয়েকটা সিএসভি ফাইল আছে। আচ্ছা নাই, সেকেন্ড ক্লাসে সিএসভি কোথায়? আচ্ছা এইখানে নাই, আমি একটু আমার অন্যখানে যেখানে আছে সেখানে যাই, আমি সিএসভি একটা ওপেন করে দেখাই। এই যে এখানে অনেকগুলো সিএসভি আছে, এটা আমি সিলেক্ট করলাম, জানি না ভিতরে গিয়েছে, আমি এটা সিলেক্ট করলাম, দেন ওপেন দিচ্ছি। এই যে এখানে আমাকে দেখাচ্ছে যে ভিতরে কি আছে। সিএসভি মানে হচ্ছে কমা কমা সেপারেটেড ভ্যালুস, ঠিক আছে? তার মানে এখানে একটা একটা রো হচ্ছে এক একটা আইটেম বা অবজারভেশনস, প্রত্যেকটা অবজারভেশন হচ্ছে কমা দ্বারা এক একটা ভেরিয়েবলের ভ্যালু আলাদা করা থাকে, এটা হচ্ছে সিএসবির মানে সিস্টেমটা। তো এখানে দেখতে পাচ্ছি যে এরকম অনেকগুলো রো আছে, নিচে নামলে অনেক মনে হয় শখানেক রো আছে। তো এখানে নিচে দেখেন ফার্স্ট লাইন কন্টেন্টস ভেরিয়েবল নেমস, এটা সিলেক্ট করে দিতে হবে, কারণ আমার প্রথম যে লাইনটা ছিল সেটা তো ভেরিয়েবলের নেমগুলো ডিফাইন করতেছে। আর তারপর হচ্ছে রিমুভ লিডিং স্পেসেস ফ্রম স্ট্রিং ভ্যালুস, তো এরকম কোনো সমস্যা আমার নাই। তারপর হচ্ছে ডেলিমিটার বিটুইন ভ্যালুস, তার মানে এই প্রত্যেকটা ভ্যালুর মাঝখানে আলাদা করছে কার মাধ্যমে সেটা আমাকে স্পেসিফাই করে দিতে হবে। যেহেতু কমা দ্বারা সেপারেটেড, সো এখানে কমা সিলেক্ট করা। যদি অন্য কিছু দ্বারা সেপারেট হইতো সেক্ষেত্রে সেমিকোলন বা ট্যাব, এই তিনটা অপশন আছে। তো কমা ডিফল্ট ভাবে সিলেক্ট করা থাকে। আরেকটা দেখেন ডেসিমাল সিম্বল। তো ডেসিমাল সিম্বলের বিষয়টা হচ্ছে যে অনেকে খেয়াল করবেন ইউরোপে বা খুব সম্ভবত হ্যাঁ ইউরোপের কান্ট্রিগুলোতে অনেক জায়গাতে দেখবেন যে পিরিয়ডের জায়গায় কমা ইউজ করতেছে, কমার জায়গায় পিরিয়ড ইউজ করতেছে। তো সেক্ষেত্রে এই পিরিয়ড নাকি কমা সেটা আপনি ডেটা দেখে বুঝে তারপর হচ্ছে এখানে সিম্বলটা সিলেক্ট করে দিবেন। মানে এটা একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। ধরেন আমি তো দেখতেছি 10.50 টাকা, তার মানে কি 10 টাকা 50 পয়সা, বাট ওরা করে কি 10-এর পরে কমা দিয়ে 50 লেখে। তো অনেকের কাছে কনফিউশন লাগতে পারে, 10-এর পরে কমা দিছে মানে আসলে 10,000 বা এমন কিছু না, যে লাস্ট একটা শূন্য এমন কিছু না। ওখানে ওরা জাস্ট ডেসিমাল সিম্বলটা হিসেবে পিরিয়ডের বদলে কমা ইউজ করে, এটাই পার্থক্য। তো যদি আপনার সেকেন্ডারি কোনো ডাটা নিয়ে কখনো কাজ করেন বা ইন্টারন্যাশনাল লেভেলে কোনো ডাটা নিয়ে কাজ করেন, এরকম প্রবলেম ফেস করতে পারেন, সেক্ষেত্রে এটা জানায় রাখলাম। আর
আর কিছু দরকার নাই। এখন জাস্ট ওকে দিয়ে দিবেন। ওকে দিলাম। এই যে লোড হয়ে গেছে। তো এটা হচ্ছে আমার ডাটা সেট। একটু বড় করি। তো আপনারা যখন গুগল শিট থেকে ডাটা নেবেন, তো সেই সিএসভি ফাইলগুলোকে আসলে এইভাবে আপনারা রিড করতে পারবেন। এবং দেখেন ওরা মানে বুঝে নিছে কোন ভেরিয়েবলটা কিরকম, একটু আইডিয়া করে চেঞ্জ করে নিছে। যেমন এটাকে নমিনাল করে নিছে, এটাকে স্কেল হিসেবে রাখছে। তো এখন আপনার ভেরিয়েবল ভিউতে গিয়ে আপনাদের দরকার মতো, আপনি তো জানেন যে আপনি কি কি ভেরিয়েবল নিচ্ছেন আপনাদের কোয়েশ্চেনারে, তো সেই অনুসারে এগুলো চেঞ্জ করে নেবেন, মেজার চেঞ্জ করে নেবেন, কিংবা এই টাইপ চেঞ্জ করে নেবেন, কিংবা ভ্যালুস সিলেক্ট করে দিবেন বা রেকর্ড করে নেবেন। ওইটা হচ্ছে পরবর্তীতে আপনাদের প্রয়োজন অনুসারে। ঠিক আছে? বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। আচ্ছা, আর কোনো কোয়েশ্চেন আছে কারোর? আহ আচ্ছা, বলেছিলেন যে হচ্ছে ওই প্রজেক্টের ব্যাপারে কিছু কথা ছিল, তো ওই ব্যাপারে। ও আচ্ছা, প্রজেক্টে আমি সাজাইতে পারিনি, কারণ হচ্ছে তাকবীর ভাই একটু ব্যস্ত ছিল। তো তো ওই জন্য হচ্ছে আমি প্রজেক্টের ফাইলগুলো রেডি না করে ওই ইমেল লেখা এগুলো করতে একটু টাইম দিছিলাম ক্লাস শুরুর আগের 1 ঘন্টা। তো আমি এখন এগুলো রেডি করে আপনাদেরকে গ্রুপে দিয়ে দিব। ভালো মতো ডিরেকশন দিব, কঠিন কিছু না, আপনারা পারবেন। গত 3 দিন ক্লাসে যা যা ছিল সেগুলাই জাস্ট একটু মানে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করার জন্য প্রজেক্ট দেওয়া হচ্ছে, আমি দিয়ে দিব, সেটা বুঝতে পারবেন। আমার এখানে বলার কোনো সমস্যা নাই। ইজি, খুবই ইজি লাগবে। আচ্ছা ঠিক খুবই ইজি, আধা ঘন্টার মধ্যে হয়ে যাবে। যদি লাস্ট 3টা ক্লাস যদি আপনারা আমার ফাইলটা দেখে প্র্যাকটিস করে থাকেন, তাহলে পুরো কাজটা করতে, প্রজেক্টের কাজটা করতে আপনাদের 15 থেকে 20 মিনিট বেশি লাগবে না। আচ্ছা। আর প্রজেক্টের ডেডলাইন হচ্ছে আরো 3 ক্লাস পরে, মানে হচ্ছে 1 সপ্তাহ পরে। সো 1 সপ্তাহ টাইম যথেষ্ট আমার মনে হয়। তো এই উইকেন্ডে হয়তো করে ফেলতে পারবেন। কালকে তো শুক্রবার না, কালকেই হয়তো অনেকে শেষ হয়ে যাবে। আমি যেহেতু আজকে দিয়ে দিব ফাইলগুলো। ঠিক আছে, আর কোনো কোয়েশ্চেন আছে কারোর? আচ্ছা, কোয়েশ্চেন না থাকলে তাহলে আজকে এ পর্যন্তই শেষ করা যাক নাকি? ওকে, থ্যাংক ইউ। আমি রেকর্ড